নাও am I audible? কাইন্ডলি আরেকবার তোমরা বলবে, am I audible everyone? Yes, sir. Yes, sir. ওকে নাও, সো যেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা জিওমোফোলজি কি তার ডেফিনেশন পড়লাম, এন্ড জিওমোফোলজি এনটিএ সিলেবাস নিয়ে যেটা এখন আমরা কথা বলছি, যে যে হোয়াট এভার সিলেবাস আমাদেরকে এনটিএ ডিজাইন করে দিয়েছে, যে জিওমোফোলজি সিলেবাস, সেখানে আমরা দেখছি কিনা জিওটেকটনিক্সেরও কিছু পার্ট রয়েছে। ইয়েস, কন্টিনেন্টাল ডিপ থেকে শুরু করে প্লেট টেকটনিক জিওমোফোলজিও আছে, নাকি প্লেট টেকটনিক জিওমোফোলজি নেই, প্লেট টেকটনিক জিওমোফোলজিও আছে, বাট এখানে আমরা যদি দেখি যে কন্টিনেন্টাল ডিপ বা সি ফ্লোর স্প্রেডিং এন্ড হোয়াট এভার, সেগুলো কিন্তু কোর জিওমোফোলজির পার্ট না, সেটা অ্যাকচুয়ালি জিওটেকটনিক্স এর কোর পার্ট, বাট সেটা আমাদেরকে জিওমোফোলজির মধ্যে দিয়ে, বিকজ ইটস এ ভেরি লিটল বিট পোর্শন। ওকে, নাও, সো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমি ইয়েলো কালার দিয়ে যেটা আমি হাইলাইট করেছি, এখানে যা যা সিলেবাস রয়েছে, পুরো সিলেবাসটা জাস্ট দুটো ওয়ার্ডের মধ্যে কি হয়ে যায়, কভার হয়ে যায়। যদি আমরা দেখি, যেটা আমরা গ্রিন কালারে আমরা হাইলাইট করেছি, দ্যাটস দ্য এন্ডোজেনেটিক এন্ড দ্য এক্সোজেনেটিক ফোর্সেস। সো এনিওয়ান ক্যান টেল মি হোয়াট ইজ এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্স? জাস্ট আমি কাউকে জাজ করছি না, জাস্ট ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আমি জিজ্ঞাসা করছি। এনিওয়ান ক্যান টেল মি? বহির্জাত বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। ওকে, আর কেউ কিছু বলবে? What is endogenetic force? What is exogenetic force? Anything? Example দিয়ে বলতে পারো। Anyone? Okay. So endogenetic force কি? Below the earth surface. যদি আমি এখানে একটু ড্রয়িং করি তোমাদের জন্য, আমি ক্লাসটাকে খুব বেশি আমি লেন্দি করব না। ওকে, জাস্ট আমি তোমাদের জন্য ড্রয়িং করছি, এতে তোমরা একটু বুঝতে পারো। তোমরা জানো এগুলো, আই নো, বাট তাও আমি ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য বলছি। নাও, ড্রয়িং করছি, তোমরা দেখতে পাচ্ছ? কোথায় গেল কার্সর? সো এটা হচ্ছে আর্থ সারফেস ধরে নাও, ফর এক্সাম্পল। এখন আমার মাউসটা ঠিক কাজ করছে না, বিছানায় আছি, তো আমি ঠিকঠাক করে রাখতে পারবো না। সো এই যে ওপরের অংশটা, দ্যাটস, এই ওপরের অংশে যে কোনো ফোর্স কাজ করুক না কেন, এই ওপরের অংশে যে কোনো ফোর্স কাজ করুক না কেন, সেটাকে আমরা বলছি এক্সোজেনেটিক ফোর্স। দ্যাট মিনস আর্থ সারফেসের উপর থেকে যে ফোর্স কাজ করছে সেটাকে আমরা বলছি এক্সোজেনেটিক। অ্যান্ড বিলো দ্য আর্থ সারফেস, মানে ফর এক্সাম্পল ধরো এখানে যে মেন্টেল রয়েছে, সেটা কি হচ্ছে, সেটা সেটা কি হচ্ছে, কনসিস্টেন্টলি কি হচ্ছে, এখান থেকে লাভা উপরের দিকে উঠছে, ক্রাস্টের কাছে আসছে, তারপরে এটা দিকে আবার টার্ন নিচ্ছে, আবার কিছুটা দূরে গিয়ে এখানে আবার কি হয়ে যাচ্ছে, ভেতরে চলে যাচ্ছে, অ্যান্ড আবার এখানে চলে আসছে। এবং সো একটা কি হচ্ছে, সাইক্লিক মুভমেন্ট হচ্ছে না। সো সাইক্লিক মুভমেন্টের জন্য কি হচ্ছে, যে প্লেট গুলো থাকছে সেটা এইদিকে সরে যাবে, যখনই প্লেট এদিকে সরে যাচ্ছে কি হয়ে যাবে, কোল্যাপস করছে কারোর সাথে, কারোর থেকে দূরে সরে যাচ্ছে। সো এর জন্য যে ইভেন্ট গুলো ঘটছে, দ্যাট মিনস কি বিলো দ্য আর্থ সারফেসের নিচে থেকে যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এবং সেই এনার্জি রিলিজের জন্য যে যে ইভেন্ট গুলো ঘটছে, দ্যাটস দ্য এন্ডোজেনেটিক ফোর্স। ওকে, যে ফোর্সটা রেসপন্সিবল থাকছে সেটা হচ্ছে এন্ডোজেনেটিক। সো তাহলে কি, হোয়াট এভার তুমি ধরে নাও, ফর এক্সাম্পল একটা প্লেন রিজিয়ন দেখতে পাচ্ছ কোথাও, হোয়াট এভার একটা প্ল্যাটু রিজিয়ন দেখতে পাচ্ছ, সেটা এন্ডোজেনেটিক আর এক্সোজেনেটিক ফোর্সের জন্যই তৈরি হয়েছে। এক্সোজেনেটিক এর মধ্যে কে কে আসছে, ডেনুডেশন, যে ইরোশন হোক, সেটা ট্রান্সপোর্ট হোক, সেটা ওয়েদারহীন হোক, সেটা কি ডেনুডেশনের পার্ট। ডেনুডেশন মিন্স কি, কোনো একটা জায়গার উপরে, একটা সিম্পল থিং কি, আমাদের আর্থ সারফেস কি আনইভেন, তাই না, ইররেগুলার রয়েছে, বাট যে কোনো জিওমোফোলজিক্যাল যে এজেন্ট গুলো রয়েছে, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি রিভার। ওকে, রিভার কি চায়, তার কোর্সের মধ্যে কোনো আনইভেনিটি থাকবে না, কোনো ইরেগুলারিটি থাকবে না, পুরো তার কোর্সটা যেন পুরো প্লেন রিজিয়ন হয়। বাট ইটস পসিবল, তুমি হিমাচল প্রদেশ চলে যাও, তুমি উত্তরাখণ্ড চলে যাও, দেখবে যে পুরো পাহাড়ি অঞ্চল থেকে রিভার আসছে। নাও তুমি উত্তরাখণ্ড থেকে আস্তে আস্তে তুমি ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গলের দিকে আসো, কি দেখবে, রিভার আস্তে আস্তে প্লেন রিজনের দিকে আসছে। সো রিভারের পুরো যদি কোর্সটা দেখো, সেটা কিন্তু কখনোই কি না, ইভেন না, বা কিংবা আমরা বলতে পারি যে একদম ইভেন বা সিমিলার না।
হোমোজিনিয়াস না তার ট্র্যাকটা বা কোর্সটা। সো এই কোর্সটা হোমোজিনিয়াস করতে কে চায়? রিভার চায়। সো যেখানে দেখে যে প্রচুর উঁচু সেই জায়গাটাকে ইরোড করে, যেখানে দেখে নিচু সেখানে এসে কি করছে? ডিপোজিশন করছে। সো এই পুরো যে ইভেন্টটা হচ্ছে, কোথা থেকে ইরোশন করছে, কোথাও ইরোশনের আগে ওয়েদারিং হচ্ছে, বা ইরোশনের সাথে সাথে ওয়েদারিং হচ্ছে, কোথাও ডিপোজিশন চলছে সেখানে ইরোশন হচ্ছে, সেখানে ডিপোজিশন হচ্ছে। সো হোয়াট এভার হচ্ছে, দ্যাটস দ্য ডেনুডেশন। ওকে, এখানে আমরা অ্যাগ্রেডেশন কাকে বলি? যখন একটা জায়গাকে আমরা কি করছি, ডিপোজিশন হচ্ছে অ্যাগ্রেডেশন, অ্যান্ড ডিগ্রেডেশন মিন্স কি, যখন কি না কোনো একটা জায়গা টিয়ার হচ্ছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি ইরোশন হচ্ছে সোজা কথায়। সো ডেনুডেশনেরই দুটো ভাগ কি, ইরোশন অ্যান্ড ডিপোজিশন। ইরোশন মিন্স কি, কোনো একটা জায়গা থেকে কোনো একটা কিছু, ফর এক্সাম্পল একটা রক ফর এনি এজেন্টের জন্য কি হলো, সেখানটা আলগা হয়ে গেল এবং সেই তার অরিজিনাল প্লেস থেকে ট্রান্সপোর্ট হয়ে কি হলো না আর একটা প্লেসে চলে আসলো। সো এই যে একটা জায়গা থেকে খসে পড়ছে এবং ট্রান্সপোর্ট হয়ে আরেকটা জায়গাতে চলে আসছে, সো এভরিথিংটাকে আমরা কি বলতে পারি? ইরোশন। বাট যখন আমরা ওয়েদারিং বলছি মিন্স কি, অনলি একটা রক সারফেস কি হবে, ডিসইন্টিগ্রেট হবে অর ডিকম্পোজ হবে। মানে কি, সেই রক সারফেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই প্লেসেই পড়ে থাকবে, ট্রান্সপোর্ট হবে না, তাই না? তো ইরোশনকে হেল্প কে করছে? ওয়েদারিং করছে। রকগুলো যখনই আলগা হয়ে যাচ্ছে, রিভারের জল এসে লাগছে, কি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে ইরোড হয়ে একটা জায়গায় ট্রান্সপোর্ট হয়ে কোথাও গিয়ে ডিপোজিট হচ্ছে, তাই না? সো ইরোশন ডিপোজিশন এক একটা টার্ম, তার একটা আলাদা 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 কি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। বাট আমরা যদি দেখি ডেনুরেশন কি, পুরো জিনিসটাকেই ডিসক্রাইব করছে ডেনুরেশন ওয়ার্ড, ঠিক আছে? আর এই ইরোশনটাকে অনেক সময় আমরা ডিগ্রেডেশন বলি, ওকে, এবং এই ডিপোজিশনটাকে আমরা অনেক সময় অ্যাগ্রেডেশন বলি। বিকজ কি, অ্যাগ্রেডেশন মিন্স কি কোনো একটা জায়গা উঁচু হওয়া, অ্যান্ড ডিগ্রেডেশন মানে কি কোনো একটা জায়গা নিচু হয়ে যাচ্ছে। ওকে, সো ইনডিরেক্টলি আমরা বলতে পারি এরকম ভাবে। নাও তারপরে জিওমরফিক সাইকেল, তোমরা সবাই জানো ডেভিস অ্যান্ড পেঙ্কের জিওমরফিক সাইকেল। ডেভিসের বেসিক থিওরি কি ছিল, যে একটা জায়গা স্টেবল হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ইরোশন ডিপোজিশন হয়ে একটা সাইকেল রান করবে। পেন কি বলেছিল, যে এটা কখনোই পসিবল না, একটা জায়গায় স্থির থাকবে, প্লেট টেকটনিক মুভমেন্ট হতেই পারে কোনো সময়, তো একটা জায়গা কোনো সময় আপলিফ্ট হতেই পারে। সো এই আপলিফমেন্টের সাথে সাথে যখন এই সাইকেলটা কাজ করছে, দ্যাটস দ্য পেইং সাইকেল। সো এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি। আজকে আমি কোনো একটা জিনিসকে ইন ডিটেলে ক্লাস নিচ্ছি না, আমি জাস্ট তোমাদের কাছে আমি একটা ওভারভিউ দিচ্ছি যে সিলেবাসে আমাদের কি আছে, কোনটা ইম্পর্টেন্ট, আমরা কি পড়বো। ওকে, তো আমরা এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক ফোর্সের মধ্যে তাহলে আমরা কি দেখলাম, যে পুরো সিলেবাস কভার হয়ে যাচ্ছে। তুমি জিওমেট্রিক সাইকেল বলো না কেন, তো সেখানে কি রয়েছে, এক একটা এজেন্ট রয়েছে, সেটা তুমি এন্ডোজেনেটিক এক্সোজেনেটিকে পড়ছো। তারপরে তুমি এখানে যদি দেখো স্লোপ ডেভেলপমেন্ট থিওরি, দ্যাটস দ্য পার্ট অফ দিস এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্সেস। তারপরে তুমি এখানে যা দেখো, ফল্ট, ফায়ার, ভলকানিসিটি, হোয়াট এভার, আর্থকুয়েক থেকে শুরু করে অ্যাভালাঞ্চেস, সবই এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্সের মাধ্যমেই হচ্ছে। তো পুরো যে গোটা সিলেবাসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এন্ডোজেনেটিক এন্ড এক্সোজেনেটিক ফোর্সের একটা সিলেবাস। ওকে, সো আমরা যদি এরপরে দেখি, তাহলে আমরা কি বলছি, যে জিওমোফোলজি মিন্স কি, কোনো একটা ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, তার জন্য কিছু প্রসেস বা ফোর্সেস রেসপন্সিবল থাকছে। ইয়েস, সো সেই প্রসেস এবং ফোর্সেস রেসপন্সিবলের জন্য যখন একটা কোনো কিছু তৈরি হচ্ছে, তার মডিফিকেশন, তার প্রসেসটাকে আমরা জিওমোফোলজিতে পড়ছি। নাও আমাদের সিলেবাসে যে এক্সোজেনেটিক ফোর্সেস গুলো রয়েছে সেগুলো দেখার আগে আমরা দেখবো যে কি কি এন্ডোজেনেটিক ফোর্সেস গুলো রয়েছে। ইয়েস, সো এন্ডোজেনেটিক ফোর্সেস গুলোর মধ্যে আমরা যদি দেখি, আমরা এর আগে একটা জিনিস পড়েছি, যে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম, সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম এন্ড থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। সবাই তোমরা পড়েছো? হ্যালো, অ্যাম আই অডিবল? শোনা যাচ্ছে এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস, সো ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ল্যান্ডফর্ম আমরা পড়েছি সবাই, হ্যাঁ কি না? ওকে, সো তোমাদের যে সিলেবাস রয়েছে, এটার একটা আমি হ্যাঁ স্যার। ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে? জাস্ট গিভ মি সাম টাইম। ওকে, আমি কিছু স্লাইড ওপেন করছি, তো ব্রাউজারটাকে একটু আমি ব্রাউজ করছি, সার্চ করছি, সো একটু আমাকে কাইন্ডলি টাইম দাও। ওকে, জাস্ট 1 or 2 মিনিট, বিকজ আমার স্লাইড প্রিপারেশন রয়েছে একটা আলাদা অ্যাকাউন্টে, আমি সেটা ওপেন করছি, ঠিক আছে?
ক্যান ইউ সি? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে, নাইস। সো আমরা এতদিনে আমাদের প্ল্যাটফর্ম যেটা রয়েছে বর্ণমালা প্ল্যাটফর্ম, সেখানে আমরা পুরো সিলেবাসটা আমরা কভার করেছি। তো আজকে আমি আমার যে প্রেজেন্টেশন স্লাইড ছিল, তো সেগুলোকে আমি ব্রিফলি তোমাদেরকে আমি দেখাবো। ওকে, এবং ওকে, শোনাও। ফার্স্ট আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের কিছু প্রথমে যখন আমরা স্টার্ট করছি জিওমোফোলজি, তার আগে কিছুটা সিলেবাস আমাদের জিওটেকটনিকের দেওয়া ছিল। ইয়েস। সো ফার্স্টে আমরা কি দেখবো, জিওটেকটনিকের কিছু দেখবো, যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ কি রয়েছে, সেই ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থকে আমরা কিরম ভাবে দেখেছি। ইয়েস, বিকজ তোমরা জানো যে আমরা যদি পৃথিবীর 1 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার নিচে যদি পাইপ দিয়ে ঘুরি, এরপরে যদি কোনো একটা পাইপ যায়, তো সেটা মেবি মেল্ট হয়ে যেতে পারে। বিকজ যত আমরা ইনার আর্থের দিকে যাব, সেন্ট্রালের দিকে যাব, তত কি হবে, টেম্পারেচার র্যাপিডলি রাইজ করবে। সো রাইজ করার জন্য কি হতে পারে, যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট মেল্ট হয়ে যাবে। সো হাউ, কিরকম ভাবে আমরা জানবো যে আমাদের আর্থের নিচে যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ রয়েছে, সেটা দেখতে কিরকম? আই থিঙ্ক তোমরা স্লাইড দেখতে পাচ্ছ না। No, I think. Yes, I understand. Okay. Okay. Can you see now? এখন দেখতে পাচ্ছ? হ্যালো, কাইন্ডলি তোমরা একটুখানি কোঅপারেট করলে ভালো হয়। দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, সো আমি এক একটা করে হ্যাঁ স্যার। তোমাদেরকে স্লাইড রিপ্রেজেন্টেশন করে দেখাবো এবং কোশ্চেন কিরকম কি হবে আমি আলোচনা করবো। ওকে, তোমাদের যেখানে ডাউট হবে আমাকে বলবে, ঠিক আছে? ওকে, এবং লাস্টে যদি আমরা কিছু সময় পাই, তাহলে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার বা পিওয়াই কিউজ আমরা দেখবো, ঠিক আছে? শোনাও। তাহলে আমরা যখন বলছি ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, তোমরা জানো। তো আমরা যখন বলছি যে এখানে অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে, কিংবা এখানে ম্যান্টেল রয়েছে, কিংবা আউটার কোর, ইনার কোর, সেটা আমরা জানছি কি করে? যখনই আমরা বলছি এটা কি করে জানবো, এখান থেকে আমরা কি করছি, কিছু সিসমিক ওয়েভ পাঠাচ্ছি। কি কি সিসমিক ওয়েভ রয়েছে আমাদের? সি, এখানে কি রয়েছে, পি ওয়েভ রয়েছে, এস ওয়েভ রয়েছে, এন্ড এল ওয়েভ রয়েছে। সো পি ওয়েভের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আমি ডিটেলে যাচ্ছি না। এস ওয়েভের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এল ওয়েভের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ওকে, সো এই বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি ফর এক্সাম্পল নাও, এস ওয়েভ কি করতে পারে না, লিকুইড কিংবা গ্যাসিয়াস মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। ওকে, সো যদি তুমি এস ওয়েভকে উপর থেকে ছাড়ো, তাহলে সে যখনই লিকুইডের টাচে আসবে, সে রিফ্র্যাক্টেড অর হোয়াট এভার হয়ে যাবে, সে লিকুইডের মধ্যে যেতে পারবে না। তো তখন তুমি জানতে পারবে যে পৃথিবীর এতটা নিচে একটা লিকুইড লেয়ার রয়েছে, বিকজ এস ওয়েভ সেখান থেকে যেতে পারছে না। শোনাও, এরকম ভাবে আমরা সিসমিক ওয়েভ পাঠিয়ে আমরা জানতে পেরেছি যে আর্থের নিচে কি রয়েছে, এরকম একটা লেয়ারের ডিস্ট্রিবিউশনস রয়েছে। সো তোমাদের কোশ্চেন কি করতে পারে এখান থেকে, যে ডিসকন্টিনিউটি গুলো রয়েছে, ফর এক্সাম্পল কন্ডার ডিসকন্টিনিউটি, মোহ ডিসকন্টিনিউটি। ওকে, তো এই ডিসকন্টিনিউটি গুলো কোন কোন লেয়ারের মধ্যে রয়েছে কোশ্চেন করতে পারে। কিংবা যে লেয়ারের মধ্যে তোমাদের বলতে পারে যে ফর এক্সাম্পল নাও, যে ইনার কোর, আউটার কোর এরকম তোমাদের দিয়ে দিল, এবং আরেকটা পাশে দিয়ে দিল যে এদের যে কি বলবো, যে ডেপথ দিয়ে দিতে পারে। কিংবা বলতে পারে যে কোন পার্টিকুলার লেয়ারটা সব থেকে বেশি মাস বেশি হোল্ড করে। ওকে, সো এরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে করতে পারে। এবং এছাড়া যে সিসমিক ওয়েভ রয়েছে, সেখান থেকেও কোশ্চেন করতে পারে যে পি ওয়েভের যে বৈশিষ্ট্য রয়েছে, যেটা সব থেকে ফার্স্ট এস ওয়েভ, তারপরে গতিবেগ, তারপরে এল ওয়েভের গতিবেগ, তারপরে বাট এল ওয়েভের মেন ইম্পর্টেন্ট ফিচার কি, এটা খুব বেশি ডিস্ট্রাকটিভ, বিকজ এ কি করতে পারে না, এই যে এনার্জিটাকে হোল্ড করে এবং একটা সার্টেন টাইমে সেটা রিলিজ করে, যার জন্য কি হচ্ছে, এখানে ডিস্ট্রাকশন প্রচুর হয়। সো এই যে বেসিক বেসিক কিছু ফিচার রয়েছে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন করতে পারে যে পি ওয়েভের নেচার কি, পি ওয়েভ কিরকম ভাবে যাচ্ছে, এস ওয়েভ কিরকম ভাবে মুভ করছে। ওকে, সো এরকম টাইপের কোশ্চেন কিন্তু পি এস ওয়েভ থেকে করতে পারে, যেগুলো আমরা এখান থেকে পড়েছি। ওকে, সো ফার্স্ট আমরা দেখে নিলাম যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ থেকে কিরকম ভাবে কি কোশ্চেন করতে পারে। নাও সেকেন্ড আমরা যেটা দেখবো, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দেখবো, এন্ড প্লেট টেকটনিক থিওরি থেকে কিরকম কি কোশ্চেন আসতে পারে। ওকে, তোমাদের যদি কোথাও ডাউট হয়, যে কোনো একটা জিনিস জানতে চাও, কিংবা কিছু হোয়াট এভার কোনো কোশ্চেন্স থাকে, কোনো কোয়ারি থাকে, সো তোমরা মাইক আনমিউট করো এন্ড আমায় জিজ্ঞাসা করো, ঠিক আছে?
আমি নেক্সটটা ওপেন করে নিই, তারপরে আমি প্রেজেন্টেশন করছি, আদারওয়াইজ আমাকে, আচ্ছা চলো পুরো স্লাইডটা আমি এখানে স্ক্রিন রিপ্রেজেন্ট করে নিই, এটাই সুবিধা হবে। জাস্ট এক মিনিট, বারবার তাহলে এরকম করতে হবে না। নাও তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ এখন, ক্যান ইউ সি? ওকে, ওকে। আমি আর একটা জিনিস বলে রাখি, তোমাদের মধ্যে কেউ একজন কোশ্চেন করছিল যে আমরা কিরকম ভাবে পড়াই। ওকে, সো জাস্ট আমি বলে দিই এখানে একটুখানি, জাস্ট এক মিনিট। আমরা গুগল সিটে এরকম প্রথমে শিডিউল করে নিই যে কে কোন দিন কোন স্যার কিংবা কোন ম্যাডাম ক্লাস নেবে। ওকে, সো পুরো মান্থের শিডিউল থাকে আমাদের এরকম ভাবে, যেখান থেকে সবাই দেখতে পারবে যে কি কি ক্লাস হবে, ইনক্লুডিং আমরা এখানে যেটা করি, জাস্ট তোমাদের ফর এক্সাম্পল দেখাচ্ছি যে এরকম ভাবে ফর এক্সাম্পল একটা ক্লাস হয়ে গেল এগ্রিকালচারাল জিওগ্রাফি, সো সেই ক্লাসের টপিক কি থাকবে, তার ক্লাস রেকর্ডিং, তার প্রেজেন্টেশন স্লাইড এবং তার নোটস, ইচ এন্ড এভরিথিং আমরা ওয়েল ডেকোরেটেড করে এরকম ভাবে একটা গুগল শিটে দিয়ে দিই। ওকে, তো সেখানে জাস্ট তোমরা ক্লিক করবে এবং সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। সো এটা হচ্ছে আমাদের পেড ব্যাচের স্ট্রাকচার। এবং ফর এক্সাম্পল যে আপকামিং ক্লাস থাকবে, সেই আপকামিং ক্লাসেরও আমরা কি করি এখানে, আপকামিং ক্লাসেরও এখানে তোমাদের দেওয়া থাকবে যে ফর এক্সাম্পল পরশু কি ক্লাস হবে, তো সেটা এখানে দেওয়া থাকবে যে জুলাই মাসের এই তারিখে এই ক্লাস হবে, এটা এখানে থাকবে। শুধুমাত্র এইগুলো তখন ফাঁকা থাকবে, যখনই ক্লাস হয়ে যাবে এগুলোতে আমরা কি করে দেবো, লিঙ্ক আপলোড করে দেবো। কিছু ক্লাস আমার আপলোড করা এখন বাকি আছে, আমি বাড়িতে আছি বলে। ওকে, সো এরকম ভাবে আমরা ক্লাস নিই, ঠিক আছে। পুরো স্ট্রাকচার রয়েছে আমাদের, এরকম ভাবে আমরা ক্লাস নিই, এন্ড কিউআই কিউজেরও আমাদের সিরিজ আছে। ওকে, সো যাই হোক, তো আমি যেখানে ছিলাম। ওকে, সো নাও প্লেট টেকটনিক্স। ওকে, সো প্লেট টেকটনিক্স মিন্স আমরা জানি কি না, প্লেট গুলো মুভ করছে, তার জন্য কিছু বাউন্ডারি তৈরি হচ্ছে। সো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যেরকম আমাদের যে বাউন্ডারির ডেফিনিশন থেকেও কোশ্চেন করে, যদি কোশ্চেন খুব ইজি হয়, যদি কোশ্চেন খুব টাফ হয়, তাহলে কোশ্চেন এরকম তোমাদের করতে পারে যে ফর এক্সাম্পল যে মিড ওশিয়ানিক যে রিজ, সো ক্যান এনিওয়ান টেল মি মিড ওশিয়ানিক রিজে আমরা কোন প্লেট বাউন্ডারি দেখতে পাই? Divergent. ডাইভারজেন্ট, অনলি Divergent. हाँ ডাইভারজেন্ট, हाँ অনলি ডাইভারজেন্ট। हाँ सर, मिड ओशनिके तो তাই হয়। আরো একটা প্লেট বাউন্ডারি দেখা যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি পিকচারে। আমি যদি দেখি, কনজারভেটিভ। নো, আরো একটা প্লেট বাউন্ডারি দেখা যায়, দ্যাটস দ্য ট্রান্সফর্ম প্লেন বাউন্ডারি, যেটা হচ্ছে কনজারভেটিভ। তুমি আমাকে কনজারভেটিভ বলেছিলে কি? हाँ हाँ सर, ওকে ওকে ওকে, আমি সেকেন্ডে বললাম। ওকে ওকে, আমি হ্যাঁ কনভার্জেন্ট হ্যাঁ শুনেছিলাম। সেকেন্ডে সো বলেছিলাম ইয়েস, convergent। সো ট্রান্সফর্ম প্লেন বাউন্ডারি অর ট্রান্সফর্ম ফাল্টো আমরা বলে থাকি, আর এটাকে আমরা কনজারভেটিভও বলে থাকি। কনজারভেটিভ আমরা এর জন্যই বলি বিকজ এখানে না কোনো রকম ডিস্ট্রয় হয়, না কোনো রকম এখানে কিছু তৈরি হয়, নাথিং ডিস্ট্রয়, না কি না ক্রিয়েট হচ্ছে কিছু। ওকে, সো বিকজ কি যে মিড ওশিয়ানিক রিজ রয়েছে, এটা যখন ডাইভার্জ হচ্ছে, ডাইভারজেন্স রেট কি হবে, এখানে একরকম হবে, এখানে একরকম হবে, উপরে একরকম হবে, নিচে একরকম হবে। তো ডাইভারজেন্ট রেট আলাদা হওয়ার জন্য কি হচ্ছে, এটা একে অপরের থেকে এরা কি হয়েছে, ট্রান্সফর্ম ফল্টের মাধ্যমে কি যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোন একটা দিক এগিয়ে যাচ্ছে, কোন একটা দিক পিছিয়ে যাচ্ছে। ওকে, সো এরকম ভাবে এখানে আমরা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিও দেখতে পাই, যেরকম ভাবে আমরা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি দেখতে পাই। তো সি ফ্লোর স্প্রেডিং এ তাহলে আমরা দু রকম দেখতে পাচ্ছি বাউন্ডারি। অনেক সময় কোশ্চেন করে যে কোন বাউন্ডারি দেখা যায়, সেখানে ফর এক্সাম্পল প্রত্যেকটা বাউন্ডারি দিয়ে দিল। ওকে, তারপরে তার নিচে অপশন দিল যে অনলি এ, এ অপশন এ বি সি, এ বি বি, এ বি সি ডি, এরকম ভাবে অপশন দিতে পারে। তখন যেখানে তোমাদের কনজারভেটিভ অর ট্রান্সফর্ম এন্ড ডাইভারজেন্ট থাকবে, সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। অর কনস্ট্রাকটিভও বলতে পারে, কনস্ট্রাকটিভ মানেও কি না, ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। তো
প্লেট বাউন্ডারিজ থেকে এটা থাকছে। তাহলে এই প্লেট বাউন্ডারিজ এর পরে যদি আমরা যাই, আমরা কি দেখবো না, সি ফ্লুইড স্প্রেডিং থিওরি, যেটা তোমরা সবাই জানো। ওকে, তো এই সি ফ্লুইড স্প্রেডিং থিওরির কে দিয়েছে, কবে দিয়েছে, বেসিক কোশ্চেন্স। বাট এটা ছাড়াও কোশ্চেন করতে পারে যে এখানের যে এভিডেন্সেস গুলো রয়েছে, সেই এভিডেন্সেস গুলো থেকে কোশ্চেন করতে পারে যে প্যালিওম্যাগনেটিজম কি। ওকে, সো প্যালিওম্যাগনেটিজমটা কি, এরকম কোশ্চেন করতে পারে। এছাড়াও যে আদার যে জিগস অফ ইট রয়েছে এন্ড হোয়াট এভার যে এভিডেন্স গুলো রয়েছে, সেই এভিডেন্স গুলো থেকেও করতে পারে। এছাড়াও ডিইউ টোইড বলে একটা রয়েছে, যেটা হচ্ছে জিওলজিক্যাল এভিডেন্স গুলো যখন একে অপরের সাথে ম্যাচ করছে, যে কোস্টাল লাইনের শেপের সাথে সাথেও। তো ডিইউ টোইড কি অনেক সময় কোশ্চেন করে যে ডিইউ টোইড রেফার্স টু হোয়াট। ওকে, সো ডিরেক্টলি কোশ্চেন করবে না, বাট ইনডিরেক্টলি অনেক সময় ম্যাচিং করতে দেয়, অনেক সময় 4-5টা সেন্টেন্স দিয়ে দেয়, সেই সেন্টেন্স গুলো কোনটা কারেক্ট সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়। ওকে, এছাড়াও অনেক ধরনের কোশ্চেন হবে এখানে, যে ধরো ফর এক্সাম্পল আমি বলছি, দেখো ইচ এন্ড এভরিথিং ডিটেইলে ডিসকাস করতে গেলে টাইম চলে যাবে। ওকে, সো আমি ভাবছি কোনটা বলবো কি কোনটা বলবো না। এছাড়াও যেখানে ট্রেঞ্চ কখন তৈরি হয়, এনিওয়ান ক্যান টেল মি, ওশেনিক ট্রেঞ্চ কখন তৈরি হয়? এক্সাম দুটো হ্যাঁ, দুটো যখন প্লেট কি মানে ওদিকে মুভমেন্ট করছে, মানে একে অন্যের দিকে, তো তখন হচ্ছে যেটা লাইটার ওয়েট প্লেট, তার নিচে যেটা ডেন্স আর কি ওয়েট থাকে প্লেটের, সেই প্লেটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যায়। তো সেটা এবার তখনই ট্রেঞ্চ হয় স্যার। ওকে, তাহলে তুমি বলছো দুটো প্লেট। ওকে, সো ধরো যে দুটো ধরো কি বলে ওটাকে, ওসিয়ান প্লেট আর একটা কোন প্লেট থাকে, কন্টিনেন্টাল প্লেট। ওকে, সো দুটো কন্টিনেন্টাল প্লেট যদি একে অপরের সাথে কি করে, কি বলে ওটাকে টার্ম, কনভার্জেন্ট করে or destroy। ওকে, সো দুটো প্লেট ফর এক্সাম্পল ধরে নাও, একটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট আর একটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট, দুটো প্লেট একে অপরের সাথে হ্যাঁ হ্যাঁ কনভার্জেন্ট করছে। তো এট দ্যাট সিচুয়েশন মিড ওসিয়ানিক ট্রেঞ্চ তৈরি, মানে ট্রেঞ্চ তৈরি হবে। হ্যাঁ। হবে, ইয়েস অর নো? না, মিড ওশেনিক রিজ আমি ওভাবে হবে না, না না স্যার। ওশেনিক বলছি, আমি জাস্ট বলছি ট্রেঞ্চ তৈরি হবে কি হবে না। হ্যাঁ, মানে দুটো কন্টিনেন্টালের মধ্যেও যেটা হচ্ছে মানে লাইটার ওয়েট, সেটা আর কি যাবে মানে। ওকে, নাও তাহলে এটাকে তুমি এক্সাম্পল দিয়ে বল, আমরা দেখছি এশিয়ান প্লেট ছিল আর আমাদের ইন্ডিয়ান প্লেট ছিল, বা ইউরো এশিয়ানও প্লেট আমরা অনেক সময় বলে থাকি না। ইউরোপিয়ান প্লেট আর হ্যাঁ হ্যাঁ। ইয়েস, সো একে অপরের সাথে কি করেছে, কোলাইড করেছেন, হিমালয় তৈরি হচ্ছে। এখানে কোনো ট্রেঞ্চ আছে? না, এখানে কোনো ট্রেঞ্চ নেই। সো দুটো কন্টিনেন্টাল প্লেট যদি একে অপরের সাথে ধাক্কা খায়, ট্রেঞ্চ ইন জেনারেল তৈরি হয় না। কেন? বিকজ both plate made by same ingredient, that's the continental part। এটাকে যদি আরো বেটার এক্সাম্পল তুমি দেখতে চাও, ধরো দুটো আইসবার্গ, বরফের টুকরো কি করছে, জলের ওপর ভাসছে। যদি দুটো একে অপরের সাথে ধাক্কা মারে, কেউ কারো নিচে যাবে কি এরকম উপরের দিকে উঠে যাবে? হোয়াট হ্যাপেন? ইয়েস, সো উপরের দিকে উঠবে, হ্যাঁ হ্যাঁ। উপরের দিকে উঠে যাবে। সো যে প্রেসার ক্রিয়েট হচ্ছে, প্রেসার ক্রিয়েটের জন্য কি হচ্ছে, কম্প্রেসিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, সো দ্যাটস ওয়াই এটা উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, সো বাট যদি এখানে ওশিয়ান প্লেট এন্ড তোমার কন্টিনেন্টাল প্লেট হতো, দেন ইটস পসিবল কি ছিল, কি ওশিয়ান প্লেট নিচে চলে যেত, বিকজ ইটস এ হেভিয়ার এন্ড ডেন্সার, লাইটার প্লেট উপরে থাকবে কন্টিনেন্টাল প্লেট, এবং এখানে আমরা ডিপ ওশিয়ানিক ট্রেঞ্চ দেখতে পাবো। যেরকম প্যাসিফিক ওশানের যে সারাউন্ডিং, প্যাসিফিক ওশানের যে আমরা যদি বলি যে ওয়েস্টার্ন সাইড, তাই না, যে জাপান ঠাপান এই সাইডটা কি রয়েছে, পুরো আমাদের এখানে ট্রেঞ্চ রয়েছে। ওকে, সো ওশিয়ানোগ্রাফিতে এটাকে আমরা ইন ডিটেলে দেখবো যে ট্রেঞ্চ কোথায় রয়েছে, মিড ওশিয়ানিক যে রিজ কোথায় রয়েছে। ওকে, আমরা এগুলো দেখবো। সো সি ফ্লোর স্প্রেডিং এর এটা একটা ইম্পর্টেন্ট পার্ট থাকছে, যে তার প্রুফ কি থাকছে। ওকে, সি ফ্লোর স্প্রেডিং এন্ড কন্টিনেন্টাল যে ড্রিফট হচ্ছে, তাদের যে এভিডেন্সেস গুলো সেগুলো থেকে অনেক সময় কোশ্চেনস করে। ওকে, যে কন্টিনেন্টাল ড্রিফট দ্যাট মিন্স কি, একটা সময়
সবাই কি ছিল, একসাথে ছিল, প্যানজিয়া এন্ড প্যানথালাসা বলেছিলাম আমরা। তো যখন সবাই একসাথে ছিল তার প্রুফ কি ছিল? ওকে, তো এগুলো থেকে অনেক সময় কোশ্চেন করে। and sea floor is a and mid ocean sea floor spreading and continental drift theory and plate tectonic both are very closely একই জিনিস, বাট একে অপরের সাথে অনেকটা সিমিলার বলবো, বাট কনসেপ্ট আলাদা হলেও কি না প্লেট টেকটনিকের সাথেই সব জড়িত রয়েছে। নাও নেক্সটে আমরা যাই। ওকে, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটা একটু আগে আমি বলছিলাম, একটা জাস্ট আমরা পিকচার দেখিনি একে, নেক্সটে চলে যাবো। নাও এখানে এটা একটা ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় কি করে, এই টাইম লাইন থেকে অনেক সময় কোশ্চেন্স করে। ওকে, অনেক সময় আমাদের ইপোজ গুলোকে সাজাতে বলে, ইয়ঙ্গার টু ওল্ডার এরকম ভাবে সাজাতে বলে। ওকে, so just it's a very nothing gloss operatories and gangnam operatories এর যে ম্যাপ, সেটা এখানে যে স্নো ছিল একটা সময়, যখন আলাদা হয়ে গেছে, তো অনেক সময় যদি আমরা এরকম কোনো এভিডেন্স দেখতে পাই, সেটা দ্যাটস আ জিগসো পিট। অ্যান্ড এখানে যে আমরা পার্টিকুলারলি কিছু কালার দেখতে পাচ্ছি, দ্যাটস দ্য ডিইউ টু ইট, বিকজ সাম অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে জিওলজিক্যাল এভিডেন্সেসও এর মধ্যে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল তুমি ধরো এখানে কোনো একটা জিওলজিক্যাল ফিচার রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, সেম ফিচার আমরা এখানে দেখতে পাচ্ছি। সো হাউ ইটস পসিবল, বিকজ একটা সময় এরা একসাথে ছিল, দ্যাটস ওয়াই না। সো ডিইউ টুইটটা অনেকটা ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন্স করে, সো এটা মাথায় রাখবে। অ্যান্ড প্যানজিয়া প্যানথালাসা কতদিন পর্যন্ত একসাথে ছিল, কবে এটা ব্রেক করেছিল, তারপরে প্যানজিয়া প্যানথালাসা হয়ে যাওয়ার পর প্যানজিয়াটা যখন ব্রেক করলো তখন সেটা দুটো ভাগে প্রথমে ভাগ হয়ে গেল, একটা লাউরেসিয়া অ্যান্ড একটা হচ্ছে যে অঙ্গারল্যান্ড। ওকে, সো দুটো ভাগে ভাগ হওয়ার পর এগেন সেটা আবার কি হলো না, সেটা আবার ডিসইন্টিগ্রেটেড হয়ে গেল। সো যখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তো কোন সময় সেটা ভাঙছে, প্যানজিয়া প্যানথালাসার পরে প্যানজিয়া আবার দুটো ভাগ। সো পুরো ইচ অ্যান্ড এভরিথিং কে আমাদের কি করতে হবে, দেখতে হবে। সো প্যানজিয়া কন্টিনেন্টাল পার্ট ছিল, সারাউন্ডিং এ প্যানথালাসা ছিল, প্যানজিয়া ভেঙে দুটো ভাগে ভাগ হলো, সেই দুটো ভাগ আবার ভেঙে গেল। সো প্রথম যখন দুটো ভাগে ভাগ হয়েছিল, ওই দুটো ভাগের মধ্যে কোন কোন আজকের দিনের কন্টিনেন্ট ছিল। ওকে, তো এইগুলো কোশ্চেন করবে। এবং আরেকটা এখানে থাকছে যে কোন কোন ফোর্স এর জন্য রেসপন্সিবল ছিল, ড্রিফটিং কোন কোন ফোর্স ছিল, সেই ফোর্স থেকে অনেক সময় কোশ্চেন্স করে। যেরকম একটা ফোর্স ছিল কিনা টাইডাল ফোর্স ছিল। ওকে, আর একটা কি ছিল, তো হোয়াট এভার যে ফোর্সেস গুলো ছিল, দুটো ফোর্সের দু রকমের কাজ ছিল। ওকে, সো এই ফোর্সেস এর কি কি ডিউটি ছিল বা তাদের রেসপন্সিবল কি ছিল, তারা কি কি করেছে এর জন্য, সো এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমরা এন্ডোজেনেটিক ফোর্সেস এর কথা একটু আগে বললাম, এবং তোমাদেরকে আমি বলছিলাম যে যদি আমরা ল্যান্ডফর্ম দেখি, সেটা তিনটে অর্ডারের হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার অ্যান্ড থার্ড অর্ডার। সেখান থেকে কোশ্চেন করে যে কোন ল্যান্ডফর্মটা সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম না, বা কোন ল্যান্ডফর্মটা থার্ড অর্ডার ল্যান্ডফর্ম না। আমরা বারবার যেটা গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে ধরে নাও কন্টিনেন্টাল সেলফ, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম। এগুলোর সাথে মেবি ধরো কোস্টাল লাইন এটা ওটা দিয়ে দিল, তোমরা অনেক সময় ভুলিয়ে ফেলো যে কন্টিনেন্টাল সেলফও মেবি থার্ড অর্ডার ল্যান্ডফর্ম। সো কোনটা কোন অর্ডার ল্যান্ডফর্ম সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নাও এরপরে এগেইন যেটা খুব ইম্পর্টেন্ট, এই ছকটা থাকছে, সেখান থেকেও কোশ্চেন করছে। অনেক সময় কি বলে যে ধরে নাও এখানে ওকে, এখানে ওরোজেনেটিক অ্যান্ড তোমরা এই ছকটা যদি ভালো করে দেখো, এন্ডোজেনেটিককে আমরা কিনা অনেকগুলো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ডায়াস্ট্রোফিজম, তারপরে যে সাডেন। ওকে, সো ডায়াস্ট্রোফিজম মিন্স কি, যেটা ধীরে ধীরে কাজ করবে, সাডেন মানে কি তাড়াতাড়ি করবে, যখন ধীরে ধীরে কাজ করছে। ইপাইরোজেনেটিক মিন্স কি, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে প্লেট টেকটনিকে। ওরোজেনেটিক মিন্স কি, সেটা জাস্ট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আর কাছে আসছে। ওকে, তো এখান থেকে কোশ্চেন্স করে অনেক সময় যে ফর এক্সাম্পল কম্প্রেসিভ যে ফোর্স, এটা কার পার্ট, ওরোজেনেটিক ফোর্সের পার্ট এটা। ওকে, অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস গুলো তোমরা সবাই জানো, বাট এখানে এরকম ভাবে ছোট ছোট কোশ্চেন্স করে যে ইপাইরোজেনেটিক এর পার্ট কি কম্প্রেসিভ ফোর্স, হ্যাঁ কি না। ইপাইরোজেনেটিক মিন্স কি, উপরে এবং নিচের মুভমেন্ট হবে, ওরোজেনেটিক মিন্স কি সাইড বাই সাইড মুভমেন্ট হবে। ওকে, তারপরে আর্থকুইক কি তোমরা সবাই জানো, আর্থকুইকের এখানে অনেক সময় বলে যে এপিসেন্টারের ডেফিনেশন কি, ফোকাসের ডেফিনেশন কি, তোমরা জানো সবাই যে ফোকাস মিন্স কি যেখান থেকে অরিজিনেট হচ্ছে, এপিসেন্টার মিন্স কি যেখানে গিয়ে ফার্স্ট সে আর্থ সারফেসে টাচ করছে। দ্যাট মিন্স কি ফোকাস অলওয়েজ কি হয় না 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেলে থাকে এপিসেন্টার। ওকে, ফোকাসের। এরপর অনেক সময় আরেকটা কোশ্চেন করছে যে কোনো একটা আর্থকুইককে যখন আমরা ডিটেক্ট করছি, তার জন্য আমরা যে আমাদের সিসমোগ্রাফ বা হোয়াট এভার যে ডিভাইস আমরা ইনস্টল করে রেখেছি আর্থকুইককে ডিটেক্ট করার জন্য,
তাহলে সেখানে আমাদের কতগুলো ডিভাইস লাগবে একটা আর্থকুইককে ডিটেক্ট করতে? সো অ্যাটলিস্ট 3 ডিভাইসেস লাগবে, বিকজ ধরো এখানে একটা ডিভাইস রাখা রয়েছে, যখনই আর্থকুইক আসলো তার কাছে একটা ওয়েভ টাচ করলো, সে বলবে যে সে টাইম ক্যালকুলেট করে যে এত টাইমের মানে আমাকে এই টাইমে টাচ করেছে, সো দ্যাট মিন্স এত টাইম লেগেছে, সো আর্থকুইকটা তৈরি হয়েছে এই সময়, সো তার ডিস্টেন্স এতটা হতে পারে। দ্যাট মিন্স কি এই দাগের যেখানে ইচ্ছা আর্থকুইক হতে পারে। সেকেন্ড, যদি তার থেকে অবভিয়াসলি না 1 নম্বর মানে হোয়াট এভার এখানে আর্থকুইক আমরা জানি যে হয়েছে, দেখার পরে জানতে পারছি, সো এখান থেকে 1 2 3 এই তিনটের ডিস্টেন্স কি থাকবে? আলাদা আলাদা থাকবে। তো আলাদা আলাদা কি হবে? রেডিয়াসের কি হবে? সার্কেল তৈরি হবে, এবং সেই সার্কেল গুলো একটা জায়গাতে গিয়ে কি হবে? একে অপরের সাথে কনভার্জ করছে। তো এরকম ভাবে আমরা কি করছি বুঝতে পারছি যে, তো দ্যাট মিন্স কি 3 অ্যাটলিস্ট ডিভাইস লাগবে। ওকে, যদি বিলো 3 ডিভাইসেস হয় তাহলে কিন্তু আর্থকুইক আমরা ডিটেক্ট করতে পারবো না। সো আর্থকুইক ডিটেক্টের জন্য অ্যাটলিস্ট আমাদের 3টে ডিভাইস লাগবে, এবং 3টে আলাদা জায়গাতে সেটা প্লেস থাকতে হবে। ঠিক আছে, এরপরে যে নেক্সট আর্থকুইকের আমাদের দুটো স্কেল থাকছে, একটা হচ্ছে মডিফাইড মার্কেলি স্কেল আর একটা হচ্ছে রিক্টার স্কেল। দুটো স্কেলের কিন্তু আলাদা আলাদা কাজ, একটা ইন্টেন্সিটি মাপে আর একটা তার যে ডিস্ট্রাকটিভ পাওয়ার সেটা দেখে। ঠিক আছে, সো দুটোর কাজ আলাদা আলাদা, তো সেটা দেখতে হবে। স্কেলের যে একটা আছে 0 থেকে 9 আর একটা রোমান হরফে 1 থেকে 12 পর্যন্ত রয়েছে, তো সেটা অনেক সময় জিজ্ঞাসা করে। ঠিক আছে, সো এই বেসিক জিনিসগুলো আমাদের এখানে দেখতে হবে। অ্যান্ড আইসোস্ট্যাসিস থিওরিতে মানে সিলেবাসে না দেওয়া থাকলেও কিন্তু আমাদের একটু পড়ে যেতে হবে আইসোস্ট্যাসিস থিওরি গুলো। ঠিক আছে, যে এইরি থিওরি রয়েছে, এরপরে এইরি প্যারেটের থিওরির সাথে সাথে আরো থিওরি আছে, যে হেইস ক্যানেনের থিওরি থেকে শুরু করে ওকে জলি থিওরি আছে। তো ইচ অ্যান্ড এভরি থিওরি গুলোকে কিন্তু আমাদের এখানে দেখতে হবে। সে তার যে মেন কনসেপ্ট ছিল সেখান থেকে কোশ্চেন আসতে পারে, যে কোন একটা লাইন দিয়ে দিল, যে এইরি থিওরির কোন একটা লাইন দিয়ে দিল, সেখান থেকে কোশ্চেন মানে এইরি থিওরির যে মেন কনসেপ্ট, সেই মেন কনসেপ্টটা থেকে কোশ্চেন আসতে পারে। জলি হেইস ক্যানেন ওকে, তাদের যে মেন কনসেপ্ট ছিল থিওরি, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি ইন ডিটেলে যাচ্ছি না, তাহলে আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে, এরপরে আমরা যদি ফল্ট দেখি, সরি এটা যদি আমরা ফল্ট দেখি, তাহলে ফল্টের বেসিক কি থাকে? প্রথম দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ অ্যান্ড স্ট্রাইক। ডিপ মিন্স কি? যখন একটা ফল্টের যে আর্ম থাকছে মানে যে বাহু থাকছে, সেটা এই যে ইমাজিনারি যে হরাইজন্টাল প্লেন যেটাকে আমরা ইমাজিন করছি, ওকে, সেই প্লেন থেকে যতটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকছে সেটা হচ্ছে ডিপ। এবং এই হরাইজন্টাল প্লেনটা যখন আমরা ওই যে আর্মটা থাকছে যেটা ইনক্লাইন হয়েছে, সেই আর্মের সাথে টাচ করার পরে সেটা যখন টাচ করছে এবং একটা ইন্টারসেকশন লাইন তৈরি হচ্ছে, সেই লাইনের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটাকে আমরা বলছি স্ট্রাইক। ওকে, সো অ্যান্টিক্লাইন সিনক্লাইন তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্টিক্লাইনের ওপরের পার্টটাকে বলি সিনক্লাইন, নিচেরটাকে আমরা বলি ওকে। নাও এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে এই যে আমরা ভাঁজ পড়ছি, ওকে, সো এই ভাঁজের কি রয়েছে? একটা মরফোলজি রয়েছে। ঠিক আছে, ভাঁজেরও একটা কি রয়েছে? অ্যানাটমি বলতে পারি, অ্যানাটমি বা অ্যানাটমি রয়েছে। ভাঁজেরও একটা আমাদের দেহের যেরকম অ্যানাটমি রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, ভাঁজের এরকম হাত পা রয়েছে। ঠিক আছে, তো হিঞ্জ লাইন কি, তারপরে আমরা ইনফ্লেকশন পয়েন্ট কি, ফল্টের অ্যাক্সিস কাকে বলে, প্রোফাইল প্লেন কি, এগুলো থেকে কোশ্চেন করতে পারে। ওকে, তারপরে ফল্টের যে ডেফিনেশন থাকছে, ভাঁজের যে ডেফিনেশন থাকছে, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, ওভারটার্ন। ঠিক আছে, এছাড়াও যে যত রকমের ফল্ট রয়েছে রিকাম্বেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফল্টের ডেফিনেশন থেকে কোশ্চেন আসতে পারে। ওপেন ফল্ট অ্যান্ড ক্লোজ ফল্টের যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেল থেকেও কোশ্চেন করতে পারে। এছাড়াও আমরা আরো ফল্ট পড়েছিলাম এরকম, যে সিলিন্ড্রিক্যাল থেকে শুরু করে ন্যাপ ফল্ট থেকে শুরু করে এটা বক্স ফল্ট। ইটস এ ভেরি ইউনিক টাইপস অফ ফল্ট, বিকজ ইন জেনারেল কি হয়। আচ্ছা, তোমাদের কথা শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো? না স্যার, ওকে, না পাখার কোনো আওয়াজ আসছে না তো? না স্যার, না না না। ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আমরা যদি দেখি বক্স ফল্ট, আই থিঙ্ক তোমরা কেউ বক্স ফল্ট শুনেছিলে না আমাকে? তাহলে এটা একটু আমি বলতে পারি। হ্যালো, এনিওয়ান? হ্যাঁ স্যার। ওকে, সো আমি জাস্ট একটু তোমরা যখন জানোই তাহলে আমি বেশি কিছু বলছি না। বক্স ফল্টের বেসিক কি জিনিস থাকে দেখো, ইন জেনারেল কি হচ্ছে, চলো অসুবিধা নেই। বক্স ফল্টে কি হয় না, ইন জেনারেল কি হয় না, একটা ফল্টের দুটো বাহু থাকে, দুটো আর্ম থাকে, তাই না? যদি আমরা উপরের দিকে গিয়ে দেখি তোমরা বুঝতে পারবে। নাও সি,
একটা ফল্টের কি থাকছে না, দুটো বাহু থাকছে, দুটো বাহু থাকছে। ফর এক্সাম্পল এটা একটা বাহু, এটা একটা বাহু, এবং একটা হিঞ্জ লাইন থাকছে। উপরের যে হাইয়েস্ট যে পয়েন্ট সেগুলোকে যদি আমরা একটা রেখা দ্বারা যুক্ত করি, দ্যাটস দ্য হিঞ্জ লাইন। মানে একদম টপ যেখান থেকে হিঞ্জ লাইন মিনস কি বেসিক্যালি যে লাইন থেকে দুটো আর্মস একে অপরের মানে যেখান থেকে টার্ন নিচ্ছে দুটো আর্মস, ওকে, যেটা সব থেকে টপেস্ট লাইন সেটাকে আমরা হিঞ্জ লাইন বলছি। তো তোমরা যদি এখানে দেখো হিঞ্জ লাইন আমরা কটা দেখতে পাচ্ছি, দুটো, এটা একটা হিঞ্জ লাইন, এটা একটা হিঞ্জ লাইন, আর এখানে আর্ম কটা রয়েছে, তিনটে। সো ইন জেনারেল একটা হিঞ্জ লাইন এবং দুটো আর্মস আমরা দেখতে পারি, বা দুটো লাইন আমরা দেখতে পারি। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো হিঞ্জ লাইন, তিনটে লাইন আর তিনটে আর্মস, ওকে ভাজের। সো ইটস এ ভেরি ইউনিক। স্লেট অর সেল টাইপের যে সমস্ত শিলা থাকছে যেগুলো কি একদমই স্ট্রিক্টলি এরকম ভাবে দুমড়ে যায় বা ফল্ট হয়ে যায়, তাই না? তো সেগুলোকে আমরা বলি কিন ফল্ট, ওকে। তো এই ধরনের ডেফিনেশন আসতে পারে তার মেন মেন যে ক্যারেক্টারিস্টিক, যেরকম আমি বললাম প্রত্যেকটা ফল্টেরই এরকম একটা কিনা মেন মেন ক্যারেক্টারিস্টিক্স থাকে, তো সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সেস থাকে, ওকে। নাও আমরা যেরকম ভাবে ফল্ট পড়লাম, ফাল্টের রয়েছে, ফাল্টেরও এরকম মরফোলজি কিছু অ্যানাটমি রয়েছে, যেরকম ফাল্ট প্লেন কি, ফাল্ট রেস কি, ফুট ওয়াল কি, হ্যাঙ্গিং ওয়াল কি, ওকে। এরও ডিপি অ্যান্ড স্ট্রাইকের সেম ডেফিনেশন, আলাদা কিছু ডেফিনেশন না, ওকে। তারপরে এখানে আমাদের যে ফাল্ট থাকছে সেই ফাল্টের এখানে এখানে তোমাদের কোশ্চেন করতে পারে যে ফাল্টের যে ডেফিনেশন, যেরকম নর্মাল ফাল্ট, রিভার্স ফাল্ট। এই নর্মাল ফাল্ট এবং রিভার্স ফাল্টেরও অনেক ধরনের নাম রয়েছে, তোমরা যদি বইয়ে দেখো, টেক্সট বইয়ে দেখবে প্রচুর নাম রয়েছে, ঠিক আছে। ডেক্সট্রাল ফাল্ট, এ ফাল্ট, ও ফাল্ট, বহুত নাম রয়েছে। তো সেই সমস্ত ফাল্টের যে অল্টারনেটিভ নেম গুলো রয়েছে, সেই অল্টারনেটিভ নেম থেকে কোশ্চেন করতে পারে। তারপরে নর্মাল ফাল্টের যদি ফাল্ট প্লেন 30 ডিগ্রির বিলো হয় সেই ফাল্টকে কি বলে, এই ধরনের কোশ্চেন করতে পারে, ঠিক আছে। আর সিজার ফাল্ট যেটা পুরো রকম ভাবে ঘুরতে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সিজার ফাল্ট। এরপরে স্টেপ ফাল্ট থেকে অনেক সময় কোশ্চেন করছে, যে অনেকগুলো নর্মাল ফাল্ট যখন একই ডাইরেকশনে এরকম ভাবে এরকম ভাবে থাকে তখন সেটাকে আমরা বলি স্টেপ ফাল্ট, ঠিক আছে, সিঁড়ির মতো দেখতে লাগে। এটা হচ্ছে গ্রাবেন এবং এটা হচ্ছে হোস্ট। যখন একটা গ্রাবেন তৈরি হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি, একটা নর্মাল ফাল্ট, হ্যাঁ কি না? একটা গ্রাবেন যখন তৈরি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, নর্মাল ফাল্ট। ওয়াই? বিকজ এখানে কি রয়েছে, যে হ্যাঙ্গিং ওয়াল ছিল সেটা নিচের দিকে যাচ্ছে, এন্ড যে যেটা ফুট ওয়াল ছিল সেটা উপরের দিকে যাচ্ছে, দ্যাটস দ্য নর্মাল কেস, ওকে। তো এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি হোস্ট এন্ড গ্রাবেন তৈরি হচ্ছে। এছাড়া ভলক্যানো থেকে কি বেসিক যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভলক্যানিক যে অ্যাশ কিংবা এখানে যে লাভা, তো ভলক্যানিক যে মেটেরিয়াল গুলো বেরোচ্ছে তার যে সাইজ, সেই সাইজগুলোর উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকমের নাম দিই, ঠিক আছে। ডাস্ট থেকে শুরু করে, অ্যাশ থেকে শুরু করে, বোম থেকে শুরু করে, ল্যাপিলি, এরকম কয়েকটা নাম রয়েছে। তাদের সাইজ যখন আস্তে আস্তে কম থেকে বেশি হচ্ছে তখন সেগুলো আলাদা আলাদা নাম দিই, ওকে। সেগুলো থেকে কোশ্চেন্স করতে পারে, যেটা এখানে রয়েছে, যেখানে এখানে দেখতে পারো ভলক্যানিক বোম, ভলক্যানিক ব্লক, ভলক্যানিক ল্যাপিলি, ভলক্যানিক অ্যাশ, তো এইগুলো থেকে। এরপরে কিনা যে ইন্ট্রুসিভ রক রয়েছে, একটা হচ্ছে এক্সট্রুসিভ যেটা উপরে থাকছে আর বিলো, ওকে, আর একটা হচ্ছে ইন্ট্রুসিভ রক। ইন্ট্রুসিভ রকেরটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হাইপাবেসেল আর একটা হচ্ছে ওকে, আর হচ্ছে প্লুটোনিক। সো যেগুলো আমরা তাহলে ইন্ট্রুসিভ রক যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিল রয়েছে, ডাইক রয়েছে, ওকে। তো এইখান থেকেও কিন্তু কোশ্চেন্স করতে পারে। ব্যাথলিথ আছে, তারপরে ল্যাকোলিথ রয়েছে, লোপোলিথ রয়েছে। সো এইগুলো যে ডেফিনিশন থেকে কোশ্চেন্স করতে পারে, যে লোপোলিথের ডেফিনিশন থেকে, ল্যাপোলিথ, তারপরে ল্যাকোলিথ থেকে শুরু করে এগুলো থেকে কোশ্চেন্স করতে পারে, ঠিক আছে। এন্ড ভলক্যানিকের টাইপস থেকে সেরকম কোশ্চেন্স করে না, ওকে। ফাল্টের আমি বলে দিলাম অল্টারনেটিভ নেম থেকে অনেক সময় কোশ্চেন্স করে তার ডেফিনিশন দিয়ে, ওকে। সো এটা গেল ওয়েদারিং এর। স্যার ইয়েস। স্যার বলছিলাম যে আপনাদের যেটা হচ্ছে নোটসটা থাকে সেইটা কি মানে কি বেসিসে থাকে, এরকম চ্যাপ্টার ওয়াইজ নাকি মানে কি বেসিসে, সেটা যদি একটুখানি বলতেন। দেখো তোমাদের যেটা পিপিটি স্লাইড আমি দেখাচ্ছি নোটের পুরো জিস্ট,
ওকে, হ্যাঁ 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 এখানে কোনো কিছুকে ডিসক্রাইব করে নেই। পিপিটি মিন্স কি আমি প্রেজেন্ট করছি, আমি তোমাদেরকে বোঝাবো। সো হোয়াট এভার আমি বোঝাচ্ছি সেটা নোটে থাকবে লেখা। ঠিক আছে, আই থিঙ্ক নাও ক্লিয়ার। যেটা আমি বলছি তোমাকে যে ল্যাপিলি কি বোম কি হোয়াট এভার আমি যে বলছি তার থেকেও ইন ডিটেলে নোটে বলা থাকবে। আর নোটের যে যে মেইন পয়েন্ট সেগুলোকে আমরা পিপিটিতে রাখি। আচ্ছা স্যার। ওকে, এন্ড এখানে এবার যে আমাদের টিচার আলাদা আলাদা থাকে, তো যে ফর এক্সাম্পল মক মোস্ট অফ দ্য টেস্ট, হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ বলতে পারছি স্যার, আপনি যদি ওই মক টেস্টের বিষয়ে একটু কিছু বলতেন মানে। ওকে, দেখো মক টেস্ট বলতে কি জিওমোফোলজি শেষ হয়ে যাবে, ঠিক আছে, পড়ানো হয়ে গেল, শেষ হয়ে গেল। জিওমোফোলজির উপরে অ্যাটলিস্ট তোমরা 20 থেকে 25টা মক টেস্ট দেবে। আমরা এবার এরকম প্ল্যানিং করছি। আগে আমাদের এরকম ছিল না, বিকজ প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করতে টাইম লাগে। তো এবারে আমরা 400টা টেস্ট সিরিজ ডিজাইন করেছি এবং এগুলোকে আরো আমরা করছি। পেপার ওয়ানের সমস্ত টপিক ওয়াইজ আমরা কোশ্চেন্স বার করেছি। আগে যত কোশ্চেন্স হয়েছে ইউজিসি নেট থেকে শুরু করে যত ধরনের সেটের এক্সাম রয়েছে, যত হয়েছে, সেই প্রত্যেকটা পেপার ওয়ান অ্যান্ড পেপার টু বোথ, ঠিক আছে, পেপার ওয়ান অ্যান্ড পেপার টু বোথ ইউজিসি নেটের কোশ্চেন্স, যত ধরনের সেটের এক্সাম হয়েছে আলাদা আলাদা স্টেট, সমস্ত সেটের এক্সাম অ্যান্ড নেটের এক্সাম দুটো থেকেই আমরা কি করেছি, টপিক ওয়াইজ কোশ্চেন্স আমরা বার করেছি। ওকে, যে ফর এক্সাম্পল নাও জিওমোফোলজি, সো জিওমোফোলজিতে ইউজিসি নেটে যত কোশ্চেন্স এসেছে প্লাস যত কোশ্চেন্স তোমার সেটে হয়েছে সমস্ত কোশ্চেন্স আমরা রেখেছি। তো যখন জিওমোফোলজি পড়ানো হয়ে যাবে সেই সমস্ত কোশ্চেন্স তোমাদের প্র্যাকটিস করানো হবে, বিকজ হোয়াট এভার তোমরা ক্লাসে পড়ছো, যত এক্সামে কোশ্চেন্স এসেছে সেগুলোকে তোমরা কতটা অ্যান্সার করতে পারছো, যখন তোমরা সেটা করবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে আর কতটা তোমাকে এখনো পড়তে হবে। ওকে, তো প্রত্যেকটা টপিক পড়ানো হয়ে যাবে এবং তোমাদেরকে সমস্ত কোশ্চেন্স প্র্যাকটিস করানো হয়। হ্যাঁ ওই জন্যই স্যার বললাম যে আপনাদের পেইড ব্যাচটা কোন সময় থেকে স্টার্ট হচ্ছে স্যার, সেটা একটুখানি মানে জানিয়ে দেবেন কাইন্ডলি। আমি আপনাকে পিন করে দেবো। ইয়েস ইয়েস, শিওর শিওর শিওর, আমরা জানিয়ে দেবো, শিওর, আমি বলে দেবো। ওকে, বিকজ আমার ইচ্ছা রয়েছে এই মাসের লাস্ট 20 তারিখের পরে 21-22 তারিখে আমরা স্টার্ট করতে পারি, আবার আমরা এই মাসের 15 তারিখেও স্টার্ট করতে পারি, বিকজ আমাদের টার্গেট হচ্ছে ডিসেম্বর। সো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা স্টার্ট করব, ঠিক আছে। এবং আমাদের যে জুন মাসের এক্সামের জন্য অলরেডি যে ব্যাচ সেটা এখন আমাদের ফাংশনালি রয়েছে, চলছে। লাস্ট কয়েকটা টপিক মানে জাস্ট একটা টপিক বাকি রয়েছে পেপার ওয়ানের, তো সেটা আমরা পড়াচ্ছি। ওকে, তো হোয়াট এভার আমাদের এই ইয়ারে পড়ানো হয়ে গেছে তার যে ক্লাস রেকর্ডিং তোমরা দেখতে পারো গুগল সিটে আমাদের এখানে। স্যার বলছি যে 6 মান্থসের মধ্যে সবটা স্যার কমপ্লিট হবে তো? ইয়েস, আমি তোমাকে এটাই বলছি যে দেখো এবার প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা পেজ থাকে। যে ফর এক্সাম্পল বলছি, তুমি তোমার হতে পারে কি সিলেবাসের 50% কভার রয়েছে, 50% কভার নেই, সো তোমাকে কি করা যাবে, পুরো অ্যাক্সেস দেওয়া হবে, আমাদের আগের ব্যাচের সমস্ত অ্যাক্সেস তোমাকে দেওয়া হবে। তো আমরা তো আমাদের মতো করে 6 মান্থে কমপ্লিট করব, বাট তুমি যদি চাও যে না আমার জিওমোফোলজি না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার এই টপিকটা পড়তে হবে, সো জিওমোফোলজি যে আমাদের আগের মানে এই ইয়ারে যে আমরা ক্লাসটা কমপ্লিট করেছি, কোথায় গেল এই যে জিওমোফোলজি, এই যে জিওমোফোলজি আমরা কমপ্লিট করিয়ে দিয়েছি, এখানে নোটস রয়েছে, ক্লাস রেকর্ডিং রয়েছে, হোয়াট এভার রয়েছে, সমস্ত অ্যাক্সেস তোমরা এখান থেকে পেয়ে যাবে, তোমাদেরকে কোথাও খুঁজতে হবে না। ওকে, সো 6 মান্থে কি করতে পারবে, তুমি তোমাকেও ডেকোরেটিভ করে পড়াতে পারবে, আমরা তো টাইম ম্যানেজমেন্ট করে আমরা আমাদের মতো করে পড়াবো, বাট তোমার হ্যাঁ হ্যাঁ সাইড, স্যার ঠিক আছে। ওকে, বাট তোমার সাইড থেকেও পুরো নোটের অ্যাক্সেস দেওয়া থাকবে। তো তুমি কি করতে পারবে, তোমার মতো করেও তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে, পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড হতে হবে না তোমাকে। ওকে, বুঝতে পেরেছি স্যার। সো হ্যাঁ স্যার ওকে। সো যে একদম বেসিক লেভেলে রয়েছে সে আমাদের সাথে পড়বে, যে ইন্টারমিডিয়েট আর একটু অ্যাডভান্স লেভেলে রয়েছে সে এখান থেকে পড়তে পারবে, এন্ড সে ক্লাসেও জিজ্ঞাসা করতে পারবে যেখানে আটকাবে, ঠিক আছে। এবং তার যদি জিওমোফোলজি আগেই কমপ্লিট হয়ে যায় সে আমাদেরকে আগে বলে দেবে, এবং একটা টাইমের মধ্যে আমরা সেটা স্টার্টও করে দেবো, যাতে সেও তার আগে তার মতো করে প্র্যাকটিস করতে পারে। ওকে, শোনাও ফার্দার আমি এগোই তাহলে। ওকে,
নাও যদি এরপরে আমরা ওয়েদারিং দেখি, দেখো ওয়েদারিং এর একটা খুব ভালো আমার ডায়াগ্রাম রয়েছে। সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল কোন একটা জায়গাতে শীতল এরিয়া, তাই না, তাহলে সেখানে কোন ধরনের ওয়েদারিং কাজ করবে। তো এই চার্টটাতে তোমরা যদি দেখো ইচ এন্ড এভরিথিং বুঝতে পারবে, ঠিক আছে, যে যদি হিউমিডিটি বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, তাহলে সেখানে কোন ধরনের ওয়েদারিং হতে পারে। ওকে, কোশ্চেন এরকম অনেক সময় করে, ব্লক ডিসইন্টিগ্রেশন কি, সেখানে কোন, তারপরে ফ্রস্ট উইগিং কি, গ্রানুলার ডিসইন্টিগ্রেশন কি, এই যে পার্ট ফিজিক্যাল ওয়েদারিং এর যে ডেফিনিশন এগুলো থাকছে, তো এখান থেকে অনেক সময় কোশ্চেন করে, শাটারিং থেকে শুরু করে, সিটিং থেকে শুরু করে, ওকে, স্লেকিং, সল্ট ওয়েদারিং, স্পিরিটিক্যাল, ফ্রস্ট, ওকে, এখান থেকে কোশ্চেন করে। নাও এরপরে সব থেকে বেশি যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং থেকে, বিকজ আমরা সব থেকে বেশি কেমিক্যাল ওয়েদারিংটাকে ঘুলিয়ে ফেলি। ওকে, যে যেরকম আমি বলছি ধরো সলিউশনস মিন্স কি, খুব সিম্পল ভাষায় বলতে গেলে তুমি যদি ধরো চুন যখন আমরা গোলাতাম, চুন যদি নিয়ে আসো কি হবে, পাউডার থাকবে কিংবা বড় বড় টুকরো থাকে, জলে দেবে দেখবে পুরো গুলে যাচ্ছে, দ্যাট আর সলিউশনস। খুব সিম্পল ভাষায় আমি বলছি, আমি বোঝাতে গেলে টাইম লাগবে অনেক। হাইড্রেশন কি হচ্ছে, হাইড্রেশন মিন্স কেমিক্যাল ওয়েদারিং, ইয়েস, বাট নাও তার কেমিক্যাল কম্পোজিশনটা ফুললি চেঞ্জ হচ্ছে না। কি বললাম, কেমিক্যাল কম্পোজিশন তার চেঞ্জ হচ্ছে না। এই হাইড্রেশনটাকে অনেক সময় আমরা বলে থাকি যে ফিজিক্যাল ওয়েদারিং এন্ড কেমিক্যাল ওয়েদারিং এর না মাঝখানে ইন বিটুইনে পড়ে গেছে, ঠিক আছে। তো এখানে কি করছে, মিনারেল তার যে ক্রিস্টাল ল্যাটিসই রয়েছে সেখানে সে ওয়াটার অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে কি হচ্ছে, তার ভলিউম ইনক্রিজ হচ্ছে, যখনই ভলিউম ইনক্রিজ হচ্ছে তার কালার ফালার এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার খুব ভালো এক্সাম্পল দিচ্ছি, তোমরা ধরো একটা রক ভাঙলে, শুনতে পাচ্ছ আমার কথা সবাই, হ্যালো, হ্যাঁ স্যার। তোমরা ধরো একটা রক আর তোমাদের আচ্ছা নাও, তোমরা মশলা সবাই বাটো, হ্যাঁ কি না, এভরিওয়ান। ধরো ফর এক্সাম্পল তোমরা একটা হলুদের, যে আমরা বলি না গোটা হলুদ, অনেক সময় তোমরা মুখে মাখার জন্য গোটা হলুদ ইউজ করো না, সো হোয়াট এভার, ধরো একটা কোনো মশলা নিলে সেটাকে যখন প্রথম গুঁড়ো করবে দেখবে কালার অন্যরকম থাকবে, এরপর ওটাকে যখন আরো গুঁড়ো করবে দেখবে যে কালারটা চেঞ্জ হতে থাকবে। কেন জানো, কারণ প্রথমে যে ক্রিস্টাল গুলো ছিল সেগুলো একে অপরের সাথে জুড়ে ছিল, যখনই তুমি ওটাকে গুঁড়ো করছো ওর ভলিউম ইনক্রিজ হচ্ছে, বিকজ কিনা ওর এরিয়া ইনক্রিজ হচ্ছে। আমি খুব সোজা ভাষায় বলছি। তো হাইড্রেশনেও ঠিক সেরকমই হয়, যখনই ওর ভলিউম ইনক্রিজ হচ্ছে কালার চেঞ্জ হয়ে যায় এখানে হাইড্রেশনে, ওকে। বাট এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয় না, এই জন্য আমরা বলছি উইদাউট চেঞ্জিং কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে। বাট হাইড্রোলিসিসে কি হয় না, পুরোপুরি কেমিক্যাল কম্পোজিশনই চেঞ্জ হয়ে যায়। সো হাইড্রোলিসিসটাকে আমরা বলি ইটস এ পিওর কেমিক্যাল ওয়েদারিং। অ্যান্ড অক্সিডেশন তোমরা সবাই জানো, মরিচা পড়ে যাচ্ছে সাইকেলের মধ্যে এখানে ওখানে, সো দ্যাটস দ্য অক্সিডেশন। অ্যান্ড কার্বনেশন তোমরা সবাই জানো যে CO2 থাকছে, ওর সাথে H2O মিশছে, কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড ক্যালসিয়াইড মিশছে, এখানে বাইকার্বনেট তৈরি হচ্ছে, এখন বাইকার্বনেট তৈরি হয়ে গেল, সেই রকটা কি হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তারপরে সেখান থেকে ডিসইন্টিগ্রেশন আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, কার্বনেশন। চিলেশনে আমরা খুব ইম্পর্টেন্ট রোল যে কোনো ধরনের অ্যানিমেল থেকে শুরু করে উদ্ভিদের আমরা সেখানে দেখতে পারি, ঠিক আছে। তো সেখানে সে কিরকম ভাবে করছে, একটা হচ্ছে সে ফিজিক্যালি সেখানে যাচ্ছে এবং সেটা যখন আস্তে আস্তে ভলিউম অ্যান্ড এরিয়াতে ইনক্রিজ হচ্ছে, সে ডিরেক্টলি কি করছে, রকের মধ্যে বিভিন্ন রকমের স্ট্রাকচার, ফ্র্যাকচার থেকে শুরু করে এরকম তৈরি করছে। এছাড়াও যখন ওই যে প্ল্যান্টের যে মূলটা ছিল, যে শিকড়টা ছিল, ওকে, সেই শিকড়টা যখন পচে গেল তখন কি হয়ে যাবে, সেখানে আবার কেমিক্যাল ওয়েদারিং স্টার্ট হয়ে যাবে। সো চিলেশন এই পুরো পার্টটার মধ্যে পড়ছে আমাদের, ঠিক আছে। সো দ্যাটস আওয়ার ওয়েদারিং। ফিজিক্যাল ওয়েদারিং তোমরা সবাই জানো, তো আমি সেই হিসাবে এটাকে আমি খুব বেশি বললাম না, কেমিক্যাল ওয়েদারিং একটু বেশি ডাউট থাকে, সো আমি একটুখানি বললাম তোমাদেরকে। নাও এরপর আমরা যদি বলি ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, ওকে। সো ফ্লুভিয়াল ল্যান্ডফর্মে আমরা যদি যাই, এটার আগে আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মরফোমেট্রিক কিছু রিভারের প্যারামিটার থেকে অনেক সময় কোশ্চেন্স আছে, ঠিক আছে। যে কোন আমরা দেখবে অনেক সময় বলি না যে মরফোমেট্রিক অ্যানালিসিস করার উপর অনেক পেপার আছে দেখবে, ঠিক আছে। তো যখন একটা রিভারের আমরা মরফোমেট্রিক অ্যানালিসিস করি তখন আমরা কি করছি, মরফোমেট্রিক অ্যানালিসিস কি, ইন ভেরি শর্টে আমি বলছি। ধরো কোন একটা জায়গাতে তুমি রিভার বেসিনে যাওনি, ইয়েস, কোন একটা রিভার বেসিনে তোমায় কিছু একটা ওয়ার্কিং করতে হবে, কাজ করতে হবে,
কিন্তু সেই রিভার বেসিনে তুমি কোনোদিন যাওনি। তুমি কি করলে, সেই রিভার বেসিনের একটা ডেম উঠালে, ডিজিটাল এলিভেশন মডেল, আর তুমি হতে পারে তুমি একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ ওঠাতে পারো। সেখানে তুমি কি পেলে, কিছু এলিভেশন পেলে, তাই না? সেই এলিভেশনের উপর ডিপেন্ড করে প্রচুর সূত্র রয়েছে, সেই সূত্রের উপর ডিপেন্ড করে তুমি কিছু লিনিয়ার অ্যাসপেক্ট, এরিয়াল অ্যাসপেক্ট এবং রিলিফ অ্যাসপেক্ট বার করলে, ঠিক আছে? সেই সূত্র যেগুলো রয়েছে না, ওখানে বেসিক জিনিস এটাই। ধরো ফর এক্সাম্পল বাইফ্যাকেশন রেশিও কি বলছে, যে ধরো আমি বলে দিলাম 1 এর বেশি যদি বাইফ্যাকেশন রেশিও হয়, তাহলে সেই যে এরিয়াটা, সেই এরিয়াটা মেবি হার্ড রক, আর কম হলে কি হবে না, সেটা হচ্ছে সফট রক। তো দ্যাট মিনস কি, একটা সূত্র রয়েছে, সেই সূত্রের কম আর বেশি হলে কি হবে সেগুলো অলরেডি বলে দেওয়া রয়েছে। তুমি কি করছো, তুমি শুধু সেই সূত্রে ফেলছো, ডেম থেকে ডাটা বার করছো এবং সেটা তুমি ক্যালকুলেট করছো, দিয়ে তুমি বাড়ি বসেই জানতে পেরে যাচ্ছ যে হ্যাঁ রিভারের বেসিনটা কিরকম, সেটা কি, সেখানে কি কোন প্রসেস অ্যাক্টিভ রয়েছে, সেখানে প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি কিরকম হচ্ছে, ইচ এন্ড এভরিথিং আমরা এরকম জানতে পারি, ঠিক আছে? তো এই যে লিনিয়ার অ্যাসপেক্ট, এরিয়াল অ্যাসপেক্ট অ্যান্ড রিলিফ অ্যাসপেক্ট, এই যে তার যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্ট মিনস আমি এরকম বলতে চাইছি যে যে লিনিয়ার অ্যাসপেক্ট থাকছে, সেই লিনিয়ার অ্যাসপেক্টের যে স্ট্রিম নাম্বার মানে কি, কিরম ভাবে ক্যালকুলেট করি আমরা, বা বাইফাকেশন রেশিও এর সূত্র কি, এর ডেফিনেশন কি, এরকম ভাবে এখান থেকে কিন্তু কোশ্চেন্স করে। দেখো এখানে আমার দেওয়াও রয়েছে কয়েকটা, তোমরা দেখতে পারো এখানে, ঠিক আছে? তারপরে স্ট্রিম লো, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক সময় কোশ্চেন্স করে, যে বোল্ডারের আকার সব থেকে বড়, তারপরে কোবেল, তারপরে পিবেল, তারপরে গ্রানাইট, তারপরে স্যান্ড, তারপরে সিল্ট, তারপরে ক্লে। এখান থেকে কিন্তু কোশ্চেন্স করে এরকম ভাবে অ্যারে করতে পারে, ঠিক আছে? স্ট্রিম লোড মিন্স কি, স্ট্রিম কম্পিটেন্সি মিন্স কি, স্ট্রিম ক্যাপাসিটি কি, ডেফিনেশন থেকে কোশ্চেন্স করে। তারপরে যখন আমরা বলছি ইরোশন হচ্ছে, ইরোশন কিরম ভাবে হচ্ছে, ইরোশনের প্রসেস কি, একটা হচ্ছে যে সলিউশন, একটা হচ্ছে অ্যাব্রাশন, একটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন, একটা হচ্ছে অ্যাট্রিশন। তো ডেফিনেশন থেকে কোশ্চেন্স করে কিরম ভাবে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে সে, ওকে? তারপর ইরোশনাল যে ল্যান্ডফর্ম গুলো থাকছে সেগুলো থেকে কোশ্চেন্স হয়। তার যদি কোশ্চেন্স খুব হার্ড হয় তাহলে কিন্তু তার ডেফিনেশন থেকেও কোশ্চেন্স করতে পারে, যে হোয়াট ইজ ফ্লাড প্লেন, হোয়াট ইজ ট্র্যাশ স্ক্র্যাপ। তো এরকম ভাবে কিন্তু কোশ্চেন করতে পারে, ঠিক আছে? আর যদি কোশ্চেন্স খুব ইজি হয় তাহলে আইডেন্টিফাই করতে দেবে, যে কয়েকটা ল্যান্ডফর্মের নাম দিয়ে বললো যে এর মধ্যে কোনটা ফ্লুভিয়াল ডিপোজিশন ল্যান্ডফর্ম, সেখানে মেবি হতে পারে যে তোমাদের গ্লাসোফ্লুভিয়াল কিংবা গ্লেসিয়াল ইরোশনাল ল্যান্ডফর্মও থাকতে পারে। তো ল্যান্ডফর্ম আইডেন্টিফাই করতেও দিতে পারে, আবার ল্যান্ডফর্মের ম্যাচিংও দিতে পারে, যে কিছু ল্যান্ডফর্ম দিয়ে দিল এবং তার সাইডে গ্লেসিয়াল ইরোশন, গ্লেসিয়াল ডিপোজিশন, ফ্লুভিয়াল ইরোশন, তো এরকম ভাবে সাজাতেও দিতে পারে, ডেফিনেশনও আসতে পারে, আইডেন্টিফাইও করতে দিতে পারে। তো এগুলো আমাদের এরকম ভাবে থাকছে। তারপরে এই যে অ্যালুভিয়াল ফ্যান থাকছে এবং ডেল্টা থাকছে, ডেল্টা থেকে অনেক সময় কোশ্চেন্স করে, যে ডেল্টার ডেফিনেশন, ফর এক্সাম্পল ল্যাকুস্টারিন ডেল্টা এর মানে কি, যে যখন লেকে ডিপোজিট হচ্ছে সেটাকে আমরা ল্যাকুস্টারিন বলছি। অ্যাবান্ডন ডেল্টা মানে কি, যখন রিভার মাউথ শিফটিং হচ্ছে এর জন্য যে ডেল্টা তৈরি হচ্ছে সেটাকে ইস্টুরাইন ডেল্টা কি, এবং সেই ডেল্টার এক্সাম্পল অনেক সময় থেকেও কোশ্চেন্স করে, ঠিক আছে? এবং সেটার আকার তো এখান থেকে এরকম ভাবে কোশ্চেন্স আসছে, তো এগুলো তোমরা একটু যদি পড়ো তোমরা বুঝতে পারবে। মিয়েন্ডার থেকে অনেক সময় কোশ্চেন্স করে, মিয়েন্ডারের মানে ভাগ রয়েছে, যেরকম হচ্ছে দেখো মিয়েন্ডার নর্মাল মিয়েন্ডারও হয়, আবার কি না ইনসাইজড অর ইনক্লোজড মিয়েন্ডারও হয়। যখন রিভার রেজুভিনেট করছে, রেজুভিনেট কি, যখন রিভার নতুন করে সে একটা এনার্জি পাচ্ছে তখন সে আবার ইরোশন স্টার্ট করবে, তো সেটা আরেকটু ডিপেন্ডিং হবে। তো তখন সেই রেজুভিনেশনের জন্য কি হচ্ছে, ভার্টিক্যাল ইরোশন হচ্ছে। বাট মিয়েন্ডার কেন তৈরি হয়, মিয়েন্ডার তৈরি হচ্ছে ল্যাটারাল ইরোশনের মাধ্যমে। যখন এই ভার্টিক্যাল ইরোশন তৈরি হচ্ছে তখন অনেকটা রিভার ডিপেন্ডিং করছে, তাহলে রিভার যখন ডিপেন্ডিং করলো তার দুটো সাইডে যে প্ল্যাটফর্ম থাকছে সেই প্ল্যাটফর্মটা অনেক সময় সিমেট্রিক্যাল হচ্ছে, অনেক সময় সিমেট্রিক্যাল হচ্ছে না। তো তার উপর ডিপেন্ড করে এন্ট্রান্স অ্যান্ড ইনগ্রোন যে মিয়েন্ডারও আমরা পাচ্ছি। তো ইন ডিটেলে আমি এগুলো যাচ্ছি না, তাহলে অনেক টাইম লাগবে বোঝাতে, ঠিক আছে? তো এটা গেল আমাদের ফ্লুভিয়ালের পার্ট। সো এরকম ভাবেই আমাদের গ্লেসিয়ালও থাকবে, ঠিক আছে? গ্লেসিয়াল প্রথমে স্নোফ্লেক্স পড়ছে, তারপরে সেটা আস্তে আস্তে কম্প্যাক্ট হচ্ছে। কম্প্যাক্ট হচ্ছে মিন্স কি, তার ডেন্সিটি ইনক্রিজ করছে। স্নোফ্লেক্স এর ডেন্সিটি কি অনেক কম। তারপরে গ্র্যানুলার, সেখানে ডেন্সিটি কম কেন হচ্ছে, বিকজ কি, তার স্নোফ্লেক্স এর মধ্যে অনেক এয়ার থাকছে।
যখন সেটা মেল্ট হচ্ছে এবং রিফ্রিজ হচ্ছে এবং তার মাধ্যমে কম্প্যাক্ট হচ্ছে, তখন ডেন্সিটি ইনক্রিজ করছে, বিকজ তার মধ্যে যে এয়ার ছিল, যেগুলো ছিল সেই এয়ার গুলো বেরিয়ে যাচ্ছে। তো এরপরে গ্র্যানুলার স্নো, দেন ফিন হচ্ছে, দেন গ্লেসিয়াল আইস হচ্ছে। তো অনেক সময় এটাকে সাজাতে বলতে পারে যে এটা ডেন্সিটি অনুযায়ী সাজাও এই টার্মগুলোকে, ঠিক আছে। তারপরে এরকম গ্লেসিয়ারের যে টাইপস থাকছে, সেই টাইপস থেকে কোশ্চেন্স করতে পারে, যে তার যে ডেফিনেশন থেকে। ওকে, তারপরে অ্যাকুমুলেশন জোন বলতে কি বুঝি, অ্যাবলেশন জোন বলতে কি বুঝি, ইকুইলিব্রিয়াম লাইন কি, কোশ্চেন্স করতে পারে। ওকে, ক্রিভাসেস কি হচ্ছে, স্নো লাইন মানে কি, ইকুইলিব্রিয়াম লাইন কি, ডেফিনেশন দুটোর আলাদা আলাদা, ঠিক আছে। তারপরে স্নো, যখন আমরা বলছি গ্লেসিয়াল ইরোশন, সেটারও আলাদা আলাদা প্রসেস রয়েছে, প্লাকিং রয়েছে, ঠিক আছে, অ্যাব্রেশন রয়েছে। তো ইরোশনাল ল্যান্ডফর্ম যেটা থাকছে, যে ইরোশনাল ল্যান্ডফর্ম গুলো কি এবং তাদের ডেফিনেশন থেকেও কোশ্চেন্স করতে পারে, সেগুলো দেওয়া আছে এখানে, তোমরা, আমি ডিটেলে যাচ্ছি না, তাহলে আমরা শেষ করতে পারবো না। ঠিক সেরকম ভাবে গ্লেসিয়াল ইরোশন যেরকম থাকছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বলতে চাইবো, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিয়র্ড। সো ফিয়র্ড মিন্স কি ইজ নাথিং, ধরো একটা গ্লেসিয়ার, গ্লেসিয়ারটা যখন এখান দিয়ে মুভ করছে, সে কি করবে, আমরা কি জানি যে গ্লেসিয়ার যে সি লেভেল তার থেকেও নিচে ইরোড করতে পারে, ওয়াটার কখনোই সি লেভেলের থেকে নিচে ইরোড করতে পারে না, বাট গ্লেসিয়াল সি লেভেলের থেকেও নিচে ইরোড করতে পারে। কিরকম ভাবে, ছবিটা দেখো, খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে সি লেভেল, ইয়েস, এটা হচ্ছে সি লেভেল। ওকে, তো সি লেভেল যদি আমরা দেখি সেটা হচ্ছে এইটা, বাট এখানে তুমি যদি দেখো নিচে, সি লেভেলের থেকেও নিচে দেখো ইরোড হয়ে গেছে, কেন কি গ্লেসিয়ার যখন মুভ করেছে সে নিচেটাকে ইরোড করে নিয়ে গেছে। না, এবার ধরো গ্লেসিয়ার আস্তে আস্তে যদি মেল্ট করে, তাহলে কি হবে, এখানের যে সি ওয়াটার সেটা ঢুকে যাবে এই ভ্যালি বটমের বা ভ্যালির মধ্যে ঢুকে যাবে, এবং একটা কি হবে, ওয়াটার বডিজ তৈরি করবে। তো অনেক সময় কোশ্চেন করে আমাদের, আমি যখন নেট এক্সাম দিয়েছিলাম কি কোন একটা এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম, কোশ্চেন্স করেছিল যে ফিওর্ডের মধ্যে, মানে ফিওর্ডের ওপরে কি জাহাজকে আমরা ডকিং করাতে পারবো, মানে জাহাজ কি এখানে এসে ডক করতে পারবে, যেগুলো আমরা বলি। অ্যান্সার হবে না, বিকজ কি এখানের যে ডেপথ সেটা অনেক কম হয়, সি এর যে ডেপথ তার থেকে অনেক কম হয় এখানে। সো দ্যাটস ওয়াই এখানে জাহাজ চলাচল বা এরকম ধরনের কোনো অ্যাক্টিভিটি আমরা করতে পারবো না। তো ফিওর্ড কি এবং সেটা কিরকম ভাবে তৈরি হয় সেটা যদি তোমরা না জানো, তার পিকচারটা যদি কখনো না দেখো, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না, যে সেখানে জাহাজ দাঁড়াবে কি দাঁড়াবে না, তোমরা সেটাকে অন্য তখন বুঝতেই পারবে না যে অ্যান্সার কিরকম ভাবে করবে। সো দ্যাটস ওয়াই ইচ এন্ড এভরিথিং কে আমাদের পিকচারের মাধ্যমে পড়তে হবে। ওকে, এটাও দেখো, একটা পিকচার আমি দিয়েছি, খুব সুন্দর পিকচার এটা, যে কিরকম ভাবে একটা ফিওর্ড তৈরি হচ্ছে। প্রথমে গ্লেসিয়ালের আইস ছিল, আস্তে আস্তে এটা মেল্ট করছে এবং ওয়াটার আস্তে আস্তে এদিকে প্রবেশ করছে, ঠিক আছে। ইটস এ ভেরি নাইস পিকচার। নুনাটাক মিন্স কি, যখন স্নো, সব দিকে গ্লেসিয়ার থাকছে, স্নো থাকছে, মাঝখানে যে আমরা যে পিকটা দেখতে পাচ্ছি, দ্যাটস দ্য নুনাটাক। ওকে, এছাড়া হচ্ছে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম থাকছে এখানে, খুব ইম্পর্টেন্ট মরাইন থেকে, যে সব থেকে ফার্দারেস্ট মরাইনটাকে কি বলা হয়, ঠিক আছে। কারণ কি এন্ড মরাইন অনেকগুলো, ফার্দারেস্ট মরাইনটাকে নাম হচ্ছে, কোথায় গেল, ওকে, দেখো এটা হচ্ছে রিসেশনাল মরাইন, এটা হচ্ছে টার্মিনাল মরাইন। তাহলে রিসেশনাল মরাইন, টার্মিনাল মরাইন এন্ড গ্রাউন্ড মরাইন, তিনটেই এন্ড মরাইন। বাট গ্লেসিয়ার যখন সব থেকে বেশি মুভ করছে এন্ড ফার্দারেস্ট লোকেশনে যাচ্ছে, তখন যে মরাইনটা তৈরি হচ্ছে, দ্যাটস দ্য টার্মিনাল মরাইন। সো কোশ্চেন এরকম আসতে পারে, ঠিক আছে। নাও গ্লেসিওফ্লুভিয়াল ল্যান্ডফর্ম এন্ড গ্লেসিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্মের মধ্যে কি পার্থক্য, কেউ আমায় বলতে পারবে? কোয়েশ্চেনটা স্যার একবার বলুন, কোয়েশ্চেনটা স্যার। গ্লেসিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম এন্ড গ্লেসিওফ্লুভিয়াল ল্যান্ডফর্মের মধ্যে পার্থক্য কি? স্যার গ্লেসিওফ্লুভিয়াল যেটা, সেটা হচ্ছে সাবপোলারে বেশি দেখা যায়, মানে সাবপোলার রিজিয়নে, আর শুধু গ্লেশিয়ালটা হচ্ছে পোলারে, মানে পোলসে দেখা যায়। না, আমি বলছি ওকে, নাও ইটস অ্যানাদার গুড এক্সাম্পল দিয়েছো, এর প্রসেসের দিক থেকে কি আলাদা রয়েছে, যেটা আমি স্যার বলতে চাইছি। ফ্লুভিয়ালে, গ্লেসিওফ্লুভিয়ালে হচ্ছে মানে জলেরও একটা পার্ট থাকে, কিন্তু গ্লেশিয়ারের ক্ষেত্রে শুধু সেখানে গ্লেশিয়ারই থাকে, মানে গ্লেশিয়ারই কাট করছে, গ্লেশিয়ারই ইরোড হচ্ছে, মানে এইরকম আর কি। তো স্যার, ওকে, রাইট। তো গ্লেসিওফ্লুভিয়াল মিন্স কি, সেখানে আইসো, গ্লেসিওফ্লুভিয়াল যদি দেখি তাহলে কি, গ্লেসিওফ্লুভিয়াল মানে হচ্ছে গ্লেসিয়াল থেকে যে মেল্ট ওয়াটারটা আসছে,
তার মাধ্যমে গ্লেসিয়াল থেকে যে ওয়াটারটা আসছে তার মাধ্যমে যে ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, এবং এটা ওয়েল সর্টেড মিনস আমরা কি বলতে চাইছি, যে গ্লেসিয়াল ওয়াটার, যে মেল্ট ওয়াটার কি করবে, তার যে ক্যারিং ক্যাপাসিটি সেটা অনেক কম হবে, তো সে একটা পার্টিকুলার ওয়েটই সে ক্যারি করতে পারবে, তাই না? বাট গ্লেসিয়াল আইস কি ছোট রক থেকে শুরু করে বড় রক সবাইকে নিয়ে গিয়ে ডিপোজিট করবে। দ্যাট মিনস যখন আমরা গ্লেসিয়াল ডিপোজিশন ল্যান্ডফর্ম বলছি সেটা কিন্তু ওয়েল সর্টেড না। এটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এক্সামে বলতেই পারে যে হুইচ ল্যান্ডফর্ম ওয়েল সর্টেড, দিয়ে এই ল্যান্ডফর্ম গুলোর নাম দিয়ে দিল, গ্লেসিওফ্লুভিয়াল থেকে শুরু করে ইরোশনাল থেকে শুরু করে গ্লেসিয়াল ডিপোজিশনাল। তো ওয়েল সর্টেড ল্যান্ডফর্ম হচ্ছে গ্লেসিওফ্লুভিয়াল, বিকজ এটা মেল্ট ওয়াটারের মাধ্যমে হচ্ছে। তো একদম যে ছোট ছোট পার্টিকেল সেখানে এটাই দেখতে পারবে, এখানে তুমি কখনোই একটা বোল্ডার দেখতে পারবে না। তো এটা হচ্ছে বেসিক কিছু জিনিস যেটা আমার বলার ছিল, সেটা আমি বললাম। ওকে, তো এটা গেল গ্লেসিয়ালের পার্ট আমাদের। নাও নেক্সট আমরা তাড়াতাড়ি যাই, নাহলে আমরা শেষ করতে পারবো না, অনেকগুলো আছে, এখনো 4টে আছে। অ্যাকচুয়ালি এটা আই থিঙ্ক 12-13টার উপর আমাদের ক্লাস লেগেছিল এটাকে শেষ করতে। ও স্যার, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি স্যার, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি কাইন্ডলি একটু দেন তাহলে আর কি পিং করতে পারি, কারণ এফবি তে সেটা ওকে আমি বলে দিচ্ছি, আমি মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? এখানে ইনকল হ্যাঁ স্যার, মেসেজ করে দিচ্ছি। শিওর স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এন্ড এটাই আমার কল নাম্বার, বাট আমি এখন বাড়িতে আছি, তো মেবি হয়তো কল নাও লাগতে পারে। তো যদি ফোনে কথা বলতে চাও, কোনো কিছু জানার জন্য তো আমাকে বলো, আমি আমার কল নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আপাতত থাকো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। না হচ্ছে আমাদের এওলিয়ান। এওলিয়ানে আমরা কি বলছি, যেখানে শুধুমাত্র ব্লোয়িং অর ফ্লোয়িং ওয়াটার, মানে সরি এয়ার, ব্লোয়িং অর ফ্লোয়িং যে এয়ার, দ্যাট মিনস এয়ার কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, কিরকম ভাবে যাচ্ছে, লো প্রেসার টু হাই প্রেসার, সরি হাই প্রেসার টু লো প্রেসার, সরি হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে। কিরকম ভাবে যাচ্ছে আমরা যদি খুব সহজ ভাবে বোঝাই, একটা ওয়াটারফলের হাইট থেকে সবসময় লো হাইটের দিকে ওয়াটার যায়, ঠিক সেরকম ভাবেই হাওয়াও কি করছে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে একটা যখন এয়ার বয়ে যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তো তখন সে কি করছে, কোন একটা জায়গায় গিয়ে ধাক্কা মারছে, সেখানে ইরোশন হচ্ছে, সেখান থেকে কিছু কালেক্ট করছে, আরেকটা জায়গায় গিয়ে নিয়ে ফেলছে। তো পুরো প্রসেসের মাধ্যমে ইরোশন, ট্রান্সপোর্টেশন এন্ড ডিপোজিশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ইরোশনের মধ্যে দুটো প্রসেস খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিফ্লেশন, একটা হচ্ছে অ্যাব্রেশন। তো ডেফিনেশন থেকে কোশ্চেন করতে পারে, যেরকম ভাবে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের যে প্রসেস সেটা থেকে কোশ্চেন করতে পারে মেবি, এতটা ইম্পর্টেন্ট না এখানে এটা। তারপরে সেমি এরিড, হাইপার এরিড এন্ড এরিড। ওকে, তো এর যে ডিস্ট্রিবিউশনস রয়েছে সেটা তোমরা দেখে নাও, এবং কোন সেমি এরিড, হাইপার এরিড এন্ড এরিড এর মধ্যে সব থেকে বেশি এরিয়া কি কভার করে রয়েছে। ওকে, এগুলো একটু দেখে রাখতে হবে আমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে। তো এরপর আমরা যদি কিছু এওলিয়ান ইরোশনাল ল্যান্ডফর্ম, সেখানে কত ধরনের ল্যান্ডফর্ম রয়েছে এবং প্রত্যেকটা ল্যান্ডফর্মের ডেফিনেশন আমাদের জানতে হবে, ঠিক আছে? আমি আর সেগুলো বলছি না, তো টাইম লাগবে, জাস্ট তোমাদেরকে আমি একটু দেখানোর জন্য এগুলোকে আমি করছি, তোমরা একটু বুঝতে পারো। এগুলো গেল ইরোশনাল ল্যান্ডফর্ম সমস্তগুলো। আই থিঙ্ক এখান থেকে ডিপোজিশনাল স্টার্ট হচ্ছে, নো রিপেলের আগে থেকে, এখান থেকে স্যান্ড রিপেল থেকে। তো ডিপোজিশন মিন্স কি, এখানে এসে ডিপোজিট করছে। স্যান্ড রিপেলস মিন্স কি, জাস্ট ওয়েভের মতো আমরা দেখতে পাচ্ছি, সে অ্যাসিমেট্রিক্যাল রিজের মতো সামথিং। ওকে, তো এটা হচ্ছে একটা স্যান্ড ডিউনস এর আমরা একটা মরফোলজি দেখছি, অ্যানাটমি মরফোলজি বলতে পারি, যেখানে ব্যাক স্লোপ থাকছে আর স্লিপ ফেস থাকছে। তো যখনই আমরা ব্যাক স্লোপ বলছি মিন্স কি, এটা প্রিভিলিং উইন্ডের ডাইরেকশনের সাথে থাকছে, তার অপোজিট ডাইরেকশনটাকে আমরা বলছি স্লিপ ফেস। ওকে, এন্ড কত ধরনের হচ্ছে সেটা তোমরা দেখে নাও। এর ডিউনসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এওলিয়ান জিওমরফোলজিতে, পার্টিকুলারলি ডিপোজিশনাল সেকশনে। তো এওলিয়ান ডিপোজিশনাল যে ল্যান্ডফর্ম থাকছে এখানে পার্টিকুলারলি যদি আমরা বলি, এই ডিউনসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিউনস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং ডিউনসের যে ক্লাসিফিকেশনস রয়েছে, প্রচুর ক্লাসিফিকেশনস রয়েছে, আমি আলোচনা করছি না, কারণ
সেটা ডিপেন্ডস অন পার্টিকুলারলি হতে পারে যে ফর এক্সাম্পল নাও আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি যে অবস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে যে ফ্রিলি ডিউন্স তৈরি হচ্ছে এবং অবস্ট্রাকশনের উপর ডিউন্স তৈরি হচ্ছে। ওকে, তো এরকম ভাবে ডিউন্সের প্রচুর ক্লাসিফিকেশন হয়। তো বিভিন্ন রকম অথর বিভিন্ন রকম তাদের বেসিসের উপর ডিপেন্ড করে তার ক্লাসিফিকেশন করে। তো ডিউন্স আমরা ইন ডিটেলে পড়েছিলাম যখন আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। তো ডিউন্স এগুলো থাকছে। ডিউন্সের পাশাপাশি এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ধরো কোনো একটা আহ, ধরো কোনো একটা এরিয়া, সেই এরিয়াটা ধরো একটা এওলিয়ান এরিয়া, বাট এওলিয়ান এরিয়াতেও কি হয় না বৃষ্টিপাত হয়, এরকম নাকি এওলিয়ান এরিয়াতে বা ডেজার্টে বৃষ্টিপাত হয় না। ওকে, রাজস্থানেও বৃষ্টিপাত হয়, কম হলেও হয়, তাই না? তো যখন বৃষ্টিপাত হচ্ছে, কিছু এফিমেরাল স্ট্রিম, মানে কিনা স্বল্পস্থায়ী বা পার্টিকুলার একটা সিজনাল যে স্ট্রিম, সেই স্ট্রিম যখন ডেভেলপ হচ্ছে, সে কি করছে, এওলিয়ান টোপোগ্রাফিতে বা ডেজার্ট টোপোগ্রাফিতেও কি হচ্ছে, কিছু ফ্লুভিয়াল অ্যাকশন তৈরি হচ্ছে বা ফ্লুভিয়াল অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে। তার জন্য যে ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কি বলি, এওলিয়ান ফ্লুভিয়াল ডিপোজিশনাল, এওলিয়ান ফ্লুভিয়াল ইরোশন। এই দু ধরনের ল্যান্ডফর্মই এখানে তৈরি হয়। তো মেসা বিউটস এরই এগুলো হচ্ছে পার্ট, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এখানে যে ইনসেলবার্গ কি, বাজদা কি, প্লেয়া কি, অ্যালুভিয়াল ফ্যান কি, তারপরে পিডমন্ট কি, তারপরে বালসন্স কি, তারপরে এখানে তো এই যে বাজাদা কি, তো এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে পেডিমেন্ট কি, এগুলো থেকে প্রচুর কোশ্চেন্স করে এবং বারবার করে, কারণ এই জিনিসগুলো খুবই একে অপরের সাথে ইন্টার রিলেটেড এবং এদের মধ্যে ডিফারেন্সও প্রচুর আছে। তো এইগুলো ইন ডিটেইলে আমি যাচ্ছি না ডেফিনেশন গুলো বলতে, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করতে পারবো না, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হ্যাঁ, যে ফর এক্সাম্পল নাও যদি আমরা বলি যে বালচন্স বা এখানে যে পেডিমেন্ট, বা তোমরা যদি এখানে যদি দেখো যে এইগুলো, তো এগুলো কিন্তু ডিরেক্টলি এওলিয়ান ল্যান্ডফর্ম না। এখানে যে এই ল্যান্ডফর্ম গুলো তোমরা দেখতে পাচ্ছ, মেসা বিউট, এই পেডিমেন্ট, এগুলো কিন্তু ডিরেক্টলি কি না, ডিরেক্টলি এগুলো কি ল্যান্ডফর্ম না, ডিরেক্টলি এগুলো এওলিয়ান ল্যান্ডফর্ম না। এওলিয়ান টপোগ্রাফিতে ফ্লুভিয়াল অ্যাকশনের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে, ইরোশন এন্ড ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। তো এগুলো কোশ্চেন্স করতে পারে, ইটস এ এওলিয়ান ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, নো, এওলিয়ান ফ্লুভিয়াল ইরোশন হতে পারে, আর এওলিয়ান ফ্লুভিয়াল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম এগুলো। তো ডিরেক্টলি এগুলো কিন্তু এওলিয়ান ডিপোজিশনাল আর এওলিয়ান ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম কিন্তু এগুলো না। তো এগুলো থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন্স করে। ওকে, তো এগুলো একটু আমাদের দেখে রাখতে হবে। নাও নেক্সট হচ্ছে কোস্টাল ল্যান্ডফর্ম। আমি একটু তাড়াতাড়ি বলছি বিকজ আমাদের 1 আওয়ারের বেশি ক্লাস হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আমি একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে। বাট বিকজ আমাদের কাছে টাইম বহুত কম রয়েছে। তো নাও এগুলো হচ্ছে, দেখো আমাদের নাও এবার আমরা যদি বলি, দেখো জিওমর্ফোলজি হচ্ছে এত বড় একটা টপিক, যেখানে আমি লাইক মোর দেন 1 মান্থ ধরে ক্লাস নিয়েছিলাম। তো সেটা আমাকে 1 আওয়ারে সামারাইজ করতে হচ্ছে, সো ইটস এ ভেরি টাফ ফর মি টু ডিসকাস এভরিথিং ইন ডিটেল। বাট যেখান থেকে কোশ্চেন্স করে, সেই পিকচার গুলো দেখিয়ে একটা আউটলুক দেখিয়ে আমি বলার চেষ্টা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি কোন জায়গাটা থেকে পড়বো এখন, বা কোন জায়গাটা আমার কাছে আর সময় কম রয়েছে, আমি যা হোক করে পড়ে যেতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। নাও এখানে যদি দেখো, এই যে কোস্টাল জিওমর্ফোলজি, এখান থেকে কোশ্চেন্স করে যে ব্যাক শোর, ফোর শোর, নিয়ার শোর এন্ড অফ শোর। ওকে, তো এই যে শোর গুলো রয়েছে, তো এদের এদের তো এগুলো কার পরে কে রয়েছে, মানে আমি বলছি কোস্টাল লাইন থেকে শুরু করে বা শোর থেকে শুরু করে বা বিচ থেকে শুরু করে, এটা সি ওয়ার্ডের দিকে কি করতে পারে, ক্রোনোলজিক্যালি সাজাতে বলতে পারে। ওকে, সো এখান থেকে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এর জন্য। ঠিক সেরকমই দেখো এখানে ব্যাকশোর, ইনশোর এগুলো রয়েছে, তো এগুলো একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এদের মানে এর যে কিরকম ভাবে এরা সাজাতে, এর ডেকোরেশনটা দেখে নিও, মানে কার পরে কোনটা রয়েছে, সি থেকে মানে ল্যান্ড থেকে সি ওয়ার্ডের দিকে বা সি থেকে ল্যান্ড ওয়ার্ডের দিকে, ঠিক আছে। তারপরে এই যে বেসিক কিছু টার্ম রয়েছে, এগুলো আমি ইন ডিটেল আলোচনা করেছি আমাদের ক্লাসে, যেটা এখন পসিবল না 1 ঘন্টার ক্লাসে আলোচনা করা, ঠিক আছে। আমি চাইবো যে তোমরা জয়েন করো আমাদের পেড ব্যাচ, তো তোমরা ইন ডিটেলস ইচ অ্যান্ড এভরিথিং তোমরা জানতে পারবে যে আমরা কিরকম পড়াই। ওকে, সো নাও, সো এই প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু কোশ্চেন্স করতে পারে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে কোশ্চেন্স করতে পারে, বাম কি। ওকে, তো এরপরে আমরা যদি দেখি নেক্সট যেগুলো থাকছে সেটা হচ্ছে কোস্টাল প্রসেস অ্যান্ড এজেন্ট। মানে কোস্টাল প্রসেসে আমরা যদি দেখি, ওয়েভ রয়েছে, টাইড রয়েছে, সুনামি রয়েছে, ওশিয়ান কারেন্ট রয়েছে, উইন্ড রয়েছে।
Am I audible? Hello? Am I audible? I think. সরি আমার অ্যাকচুয়ালি ফোন সুইচ অফ হয়ে গেছিল, আমি ফোনের ইন্টারনেট থেকে আমি ইউজ করছি, সো দ্যাটস ওয়াই। প্লাস কাইন্ডলি তোমরা একবার গ্রুপে এসএমএস করে দিও যারা লেফট করে গেছে তারা যেন জয়েন করে যায়। হ্যালো অদিতি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যে ইউজিসি নেট অনলাইন যে গ্রুপ রয়েছে বাই চন্দন স্যার বলে, যেখানে 500 জনের উপরে রয়েছে, তো ওই গ্রুপে কাইন্ডলি একটা এসএমএস করে বলে দাও যে যারা লেফট করে গেছে জয়েন করার জন্য। আমি কন্টিনিউ করছি। নাও আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো, স্ক্রিন ভিজিবল হচ্ছে? হ্যালো, স্ক্রিন ভিজিবল? হ্যালো, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, সো ওয়েবেরও এরকম ঠিক ভাগ রয়েছে। দেখো এরপর আমরা যেটা বলছিলাম, তো কোস্টাল যে ল্যান্ডফর্মগুলো তৈরি হচ্ছে এর জন্য অনেক এজেন্ট রয়েছে। যেরকম যখন আমরা বলছি গ্লেসিয়ার ল্যান্ডফর্ম, সেখানে শুধুমাত্র গ্লেসিয়ার রয়েছে, বাট কোস্টালের ক্ষেত্রে কিন্তু অনেক রয়েছে। সেখানে যদি কোস্টে একটা কোনো ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, সেটাকে তৈরি করছে বা মডিফাই করছে প্রচুর জিনিস। ওয়েভ করছে, টাইড করছে, সুনামি করছে, ওশিয়ান কারেন্ট করছে, উইন্ড করছে, স্টর্ম সার্চ করছে। সো অনেক ল্যান্ডফর্ম মানে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে। এক মিনিট। তো সেখানে অনেক কিছু হচ্ছে। তার মধ্যে অনেক সময় কোশ্চেন করে যে কোস্টাল যে ল্যান্ডফর্মগুলো তৈরি হচ্ছে সেখানে সব থেকে বেশি কে কন্ট্রিবিউট করেছে একটা ল্যান্ডফর্ম তৈরি করছে, বা কে সব থেকে অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করছে বা অ্যাক্টিভ থাকছে কোন এজেন্টটা? তো অ্যান্সার হচ্ছে ওয়েভ। বিকজ কি, ওয়েভ কনসিস্টেন্টলি ওয়ার্ক করে যাচ্ছে। টাইড বলো, সুনামি বলো, এটা পার্টিকুলার একটা টাইমের পর পর আসে। যেরকম টাইড 12 ঘন্টা পর পর আসবে, 24 ঘন্টা পর পর আসবে। টাইডের অনেক ডিভিশন রয়েছে। ওকে, তো কিছু টাইড 12 ঘন্টা পর পর আসবে, আবার কিছু টাইড যেগুলো একদম হাই টাইড, মানে যেগুলো প্রচুর হাই টাইড থাকছে, সেগুলো 12 ঘন্টার কোনো একটা কোনোগুলো 24 ঘন্টা পরেও আসে। ঠিক আছে, সো যাই হোক, তো টাইডেরও অনেক ডিভিশন রয়েছে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, সো টাইড দ্যাট মিনস কি, কন্টিনিউয়াসলি হচ্ছে না, একটা টাইমের গ্যাপ থাকছে। সুনামি কোন বছর আসবে কোনো ঠিক নেই, তার মানে অনেক টাইম গ্যাপ থাকছে। ওশিয়ান কারেন্টও কি হচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কোনো একটা কিছুকে কি করতে পারছে না, ইনফ্লুয়েন্স করতে পারছেন। উইন্ড যদি আমরা দেখি, উইন্ড কাজ করছে, বাট উইন্ডেরও প্রবলেম রয়েছে। কখনো যদি কোনো একটা ল্যান্ডফর্ম যদি সেটা ধরো কোনো হাই টাইড আসলো ফর এক্সাম্পল নাও, তখন সেটা ওয়াটারের নিচে চলে যাবে, তখন উইন্ড অ্যাক্টিভলি কাজ করতে পারবে না, বা সমস্ত জায়গাতে উইন্ড অ্যাক্টিভলি কাজ করতে পারবে না। সো উইন্ড এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে পারছে না। স্টর্ম সার্চ কি, যখন কোনো একটা জায়গাতে হাই টাইড হচ্ছে এবং
এবং ওশিয়ানের ওপর অ্যাট দ্য সেম টাইম যখন কোনো একটা ডিস্টারবেন্স কিংবা একটা লো প্রেসার তৈরি হয়েছে বা কোনো একটা ডিস্টারবেন্স বা লো প্রেসার তৈরি হয়েছে বা সাইক্লোনিক অ্যাক্টিভিটি তৈরি হয়েছে ওশিয়ানের ওপরে, তখন যে জলোচ্ছ্বাস ঘটছে দ্যাটস দ্য স্টর্ম সার্জ। তার মানে ওটাও ফ্রিকুয়েন্টলি হয় না, তাই না? একটা পার্টিকুলার টাইম গ্যাপে বা ইয়ারলি একটা হয়, তার মানে কি কন্টিনিউয়াসলি হচ্ছে না। সো একটাই এজেন্ট রয়েছে, দ্যাটস দ্য ওয়েভ, যেটা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই কোস্টাল প্রসেসের ক্ষেত্রে ওয়েভের কিন্তু গুরুত্বটা খুবই বেশি, বা ওয়েভ অ্যাক্টিভলি এখানে কাজ করছে। তো কোশ্চেন সেটা অনেকবার আসে এই পার্টিকুলার পয়েন্টটা থেকে। তারপরে এখানে আমরা যদি দেখি যে একটা ওয়েভ তৈরির জন্য কে রেসপন্সিবল, উইন্ড রেসপন্সিবল। উইন্ড কিরকম ভাবে রেসপন্সিবল সেটা আমরা ক্লাসে পড়েছি। আমি শর্টে বলার চেষ্টা করছি, বিকজ আদারওয়াইজ আমরা বলতে পারবো না। সো ওয়েভ লেন্থের মানে যখন আমরা একটা ওয়েভ বলছি, তাই না, তো ওয়েভেরও কি রয়েছে, কিছু মরফোলজি রয়েছে, কিছু ওয়েভেরও অ্যানাটমি রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। ওয়েভ লেন্থ কি, টাপ কি, ক্রিস্ট কি, তারপরে ওয়েভ লেন্থ কি, আরো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়েভেরও কি আছে না, ওয়েভেরও কি রয়েছে, কিছু টাইপস রয়েছে, ঠিক আছে, সেগুলো আছে। সেগুলো এতটা ইম্পর্টেন্ট না তোমাদের। এখন যেটা ইম্পর্টেন্ট, ওয়েভ লেন্থ, টাব কি, ক্রিস্ট কি, ঠিক আছে, ওয়েভের হাইট, ওকে, তারপরে স্ট্যান্ড স্টিল ওয়াটার STW। সো এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন্স করছে। ওয়েভ পিরিয়ড কি, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে অনেক সময় কিন্তু কোশ্চেন্স আসবে। যে ওয়েভের আমি বলছিলাম যে ব্রেকিং ওয়েভকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি, স্প্লিং, তারপরে যে প্ল্যাঙ্গিং, কোল্যাপসিং, সার্জিং। তো এগুলো আমরা পড়েছি ক্লাসে ইন ডিটেলে, ঠিক আছে। ওয়েভের যে আমি একটু আগে আমি বলছিলাম যে অ্যানাটমি, যে ওয়েভের হাইট কি, স্টিল ওয়াটার লেভেল, ওকে, SWL যেটাকে আমরা বলি, স্টিল ওয়াটার লেভেল মানে কি, কোনো একটা ওয়াটার সারফেসের উপরে যদি কোনো রকম ঢেউ না থাকে, তো সেটাকে আমরা বলি কি স্টিল ওয়াটার লেভেল, ঠিক আছে। সো ওয়েভের অ্যাম্পলিটিউড, ওয়েভের লেন্থ, ওয়েভের হাইট, ওকে, স্টিল ওয়াটার লেভেল, তো এগুলো থেকে ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওয়েভের পিরিয়ড, তো ওয়েভের এই অ্যানাটমি কিন্তু বা মরফোলজি থেকেও কিন্তু অনেক কোশ্চেন্স আসে। তো সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। টাইড যেটা বলছিলাম, সিজিগি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সিজিগি কি, সিজিগি কখন হচ্ছে, ওকে, কোন অবস্থানে সিজিগি হয়, তো এগুলো আমাদের দেখতে হবে। টাইডের এইগুলো দেখতে হবে। টাইডের এখানে যে থাকছে এটা হয়ে গেল। এরপরে আসছে আমাদের কোস্টাল যে ইরোশনাল ল্যান্ডফর্ম গুলো রয়েছে, যে এখানে কি না, কোস্টাল ইরোশনাল ল্যান্ডফর্মটা বহুত ইম্পর্টেন্ট এর জন্য, যে ফর এক্সাম্পল নাও একটা হরাইজন্টাল সোর প্ল্যাটফর্ম, এটার যে কতগুলো নাম রয়েছে আমরা নোটে দেখেছিলাম, প্রায় 10টা মতো অল্টারনেটিভ নেম রয়েছে শুধুমাত্র যে হরাইজন্টাল সোর প্ল্যাটফর্মে। তো সেই অল্টারনেটিভ নেম থেকেও কোশ্চেন্স করতে পারে ডেফিনিশন দিয়ে। তারপর এখানে যে নচ থেকে শুরু করে যে ক্লিপ যখন রিট্রিট করছে আস্তে আস্তে পিছনের দিকে, তখন তার জন্য যে নচ তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে গভীর হচ্ছে, এবং এরকম ভাবে যখন বেশি হয়ে যাচ্ছে তখন ক্লিপ কি করছে, কোল্যাপস হয়ে যাচ্ছে। তো এর জন্য কি হচ্ছে, যে ক্লিপ এরকম ভাবে রিট্রিট করছে, তার জন্য কি হচ্ছে, এরকম ভাবে স্লোপিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সেগুলো দেখতে হবে। এটা একটা নচের পিকচার, ঠিক আছে। তো এই যে কোস্টাল ইরোশনাল যে ল্যান্ডফর্ম থাকছে, স্টার্ক থেকে শুরু করে, স্টাম্প থেকে শুরু করে, আর্ট থেকে শুরু করে, ব্লোহোল থেকে শুরু করে, সি কেপ, ওকে, সি আর্চেস, তো এগুলো আমাদের দেখতে হবে প্রত্যেকটা ল্যান্ডফর্মকে, ঠিক আছে। আমরা যখন ক্লাসে যখন আমরা পড়েছিলাম ইন ডিটেলে এক একটা ল্যান্ডফর্ম পড়েছিলাম, ঠিক আছে। সো এগুলো ডিপোজিশনাল ল্যান্ডফর্ম থাকছে, বিচ কাস্প থেকে শুরু করে, বাম থেকে শুরু করে, এখানে তোমার যত ধরনের এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলে রাখি। এখানে আমরা কি বলছি, যে একটা বিচ রয়েছে, একটা শোর রয়েছে, একটা কোস্টাল লাইন রয়েছে বা কোস্ট রয়েছে, এর সাথে যখন ধরো একটা আইল্যান্ড রয়েছে কিংবা এনিথিং, তো কোনো একটা আইল্যান্ড হোক, কোনো একটা বিচ হোক, কোনো একটা কোস্ট লাইন হোক, সেখানে কি হচ্ছে, ডিপোজিশন হচ্ছে। তো সেখানে ওয়ান সাইডে হচ্ছে অ্যাটাচ থাকছে কি, টু সাইড অ্যাটাচ থাকছে কি, কোনো দিকেই অ্যাটাচ থাকছে না, তো এর উপর ডিপেন্ড করে আমরা একটা ডিভিশন পড়েছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ডিভিশন, যেরকম ফোরল্যান্ড কি, একটা সাইডই শুধুমাত্র অ্যাটাচ থাকছে, তাই না। তারপরে এখানে যদি দেখো যে লুপড ব্যারিয়ার মিন্স কি, দুটো সাইডই, একটা যখন ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে দুটো সাইডই অ্যাটাচ থাকছে, তাই না। এরপরে তোমরা যদি স্পিড, এখানে টম্বলো দেখো, টম্বলো কি হচ্ছে, কোস্টাল ল্যান্ড এবং একটা আইল্যান্ড দুটোর সাথেই কানেক্ট থাকছে, তার মানে কি দুটো সাইডই কানেক্ট থাকছে, ঠিক আছে। তো টম্বলো যখন হাফ ডুবে যায় তখন সেটাকে কি বলে। তারপরে এই প্রত্যেকটা যে ছোট ছোট টার্ম ডিপোজিশনাল যে ল্যান্ডফর্ম, তো সেগুলো থেকে কিন্তু কোশ্চেন্স করে এরকম, যে বলে দিল ফর এক্সাম্পল যে কমেট টেল স্পিড কি, ডেফিনেশন দিতে পারে, যে এর মধ্যে কোনটা ফর এক্সাম্পল যদি দেখো তুমি এখানে যে টম্বলো,
টম্বলো কি রয়েছে, টম্বলো এখানে কি আছে না দুটো সাইডই এর অ্যাটাচ রয়েছে। তো টু সাইড অ্যাটাচড কোন ল্যান্ডফর্মের রয়েছে, তো এখানে ফোরল্যান্ড, টম্বলো, অ্যারোজ, তারপরে এখানে পেয়ার্ড স্পিড দিয়ে দিল, তারপরে এখানে কমেন্টার স্পিড দিল, তাহলে এর মধ্যে কোনটা দুটো সাইডই অ্যাটাচ রয়েছে, তাহলে টম্বলোর দেখো দুটো সাইডই অ্যাটাচ রয়েছে, তো এরকম ভাবে কোশ্চেন্স করতে পারে, ঠিক আছে। তারপরে যেটার কোনো সাইডই কারোর সাথেই কোনো রকম অ্যাটাচ থাকে না, তো সেটাকে কি বলে, ওকে। তো ইচ অ্যান্ড এভরিথিং আমরা ক্লাসে পড়েছিলাম, তো এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন্স করতে পারে, ওকে। তো এগুলো গেলে আমাদের কোস্টাল জিওমোফোলজি বা কোস্টাল ল্যান্ডফর্ম। এরপরে থাকছে ক্রাস্ট ল্যান্ডফর্ম। ওকে, ক্রাস্ট ল্যান্ডফর্মে পড়ার আগে আমরা পড়েছিলাম যে কিরম ভাবে গ্রাউন্ডের মধ্যে ওয়াটার যাচ্ছে, সো ইচ অ্যান্ড এভরিথিং যে টার্মগুলো তার জন্য আমরা তৈরি হচ্ছে, যে জোন অফ যেরকম যেরকম এখানে জোন অফ স্যাচুরেশন থেকে শুরু করে জোন অফ অ্যারিয়েশন, ওকে। তারপরে যখন ওয়াটার যাচ্ছে তো সেখানে কি হওয়া দরকার, মানে পারমিয়াবিলিটি অ্যান্ড পোরোসিটি, দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ওয়াটার পাস হওয়ার জন্য যদি এনাফ পোরোসিটি থাকে তাহলে কি পাস হতে পারবে, অ্যান্সার হচ্ছে নো। ওয়াই, আই থিঙ্ক এখানে একটা কি চার্ট আছে কি, নেই ওই চার্টটা আমার নোটে আছে। দেখো এই রকগুলো কি, পোরোসিটি মিন্স কি, দুটো রকের মধ্যে যে স্পেস থাকছে, দ্যাটস দ্য পোরাস, দ্যাট মিন্স কি দুটো রকের মধ্যে যে স্পেস থাকছে সেটাকে আমরা বলছি পোরাস, তাই না, এবং এটাকেই আমরা বলছি পোরোসিটি, ঠিক আছে। তো এই পোরোসিটি মিন্স কি, তাহলে দুটো রকের মধ্যে বা দুটো রক না অ্যাকচুয়ালি এখানে দুটো যে কি বলবো যে কোণা, যে সয়েলের মধ্যে যে প্রত্যেকটা সয়েলের কোণা থাকছে না, খুব আমি ইজি ল্যাঙ্গুয়েজে বলছি, তো তার মধ্যে যে স্পেস থাকছে দ্যাটস দ্য পোরোসিটি। এবার ওই পোরোসিটি মিন্স কি, তাহলে স্পেস, তাহলে এই স্পেস গুলো যদি একে অপরের সাথে কানেক্ট না থাকে, আমরা বলছি একটা রকে প্রচুর স্পেস রয়েছে বাট প্রত্যেকটা স্পেসের সাথে কোনো স্পেস কানেক্ট নেই, এরকম যদি থাকে তাহলে ওয়াটার কি হতে পারবে না, সেখান দিয়ে ট্রান্সপোর্ট হয়ে বা পার্কুলেট করে নিচের দিকে যেতে পারবে না। তাহলে পোরোসিটির পাশে কিন্তু ওয়েল পারমাবিলিটি হতে হবে। কোনো একটা রক যদি পোরোসিটি কম থাকে বাট পারমিয়াবিলিটি বেশি থাকে তাহলে কিন্তু সেই রকটা দিয়ে বেশি পার্কুলেট হবে ওয়াটার নিচের দিকে। এরপরে আমরা পড়েছিলাম যে স্প্রিং কি হয়, ওকে, অ্যাকুইফার কি, তো এইগুলো আমরা দেখেছিলাম সমস্ত কিছু, এগুলো আমি যাচ্ছি না ইন ডিটেল আর, তাহলে আমি আর পরের গুলো বলতে পারবো না। নাও এরপর হচ্ছে যে ক্লায়েন্ট কি, যখন আমরা বলছি এবার তাহলে এরপরে আমরা কি বলেছিলাম যে ক্রাস্ট ল্যান্ডফর্ম কি, ক্রাস্ট ল্যান্ডফর্ম ইজ নাথিং, যখন সলিউশনের মাধ্যমে যে ল্যান্ডফর্মটা তৈরি হচ্ছে, সলিউশনস কি আমরা জানি যে ফর এক্সাম্পল এটা একটা কেমিক্যাল ওয়েদারিং পার্ট ছিল না সলিউশনস, তো সলিউশনস এর মাধ্যমে যে ইরোশন এন্ড ডিপোজিশন হচ্ছে এখানে, সেটা মাটির উপরেও কিংবা মাটির বিলো দ্য আর্থ সারফেস, সেটাকে আমরা বলছি ক্রাস্ট ল্যান্ডফর্ম সোজা ভাষায়। তো ইরোশনের মাধ্যমে কি কি তৈরি হচ্ছে, যে ক্লায়েন্ট, গ্রাইক্স, কারেন্ট, দ্যাট মিন্স কি লাইমস্টোন যে সারফেস থাকছে যেখানে সলিউশন পসিবল, তাই না, যে কার্বনেট রকস থাকছে যেখানে সলিউশন হচ্ছে, তো সেখানে আমরা ক্রাস্ট ল্যান্ডফর্ম দেখতে পাচ্ছি। এছাড়াও ক্রাস্ট ল্যান্ডফর্ম কোথায় দেখা যায়, সেখানে প্রচুর কিছু ছিল আমরা নোটে পড়েছিলাম, আমরা দেখবো যেখানে তার মধ্যে সেই জিনিসগুলো, তো গ্রাইক্স কি আছে, ক্লায়েন্ট আছে, তো এগুলো ইম্পর্টেন্ট, এখানে এর ডেফিনেশন দিতে পারে। সিঙ্কহোল কি, সোয়ালো হোল কি, ব্লাইন্ড ভ্যালি কি, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে উবলা, পোনর, পোলজি, ডোলাইন্স, ওকে। তারপরে এখানে যে কাস্ট কোন থেকে শুরু করে কাস্ট টাওয়ার থেকে শুরু করে, এগুলো ইম্পর্টেন্ট খুব, এগুলো থেকে কোশ্চেন্স করতে পারে। এগুলো হচ্ছে তার ট্রু পিকচার, যেগুলো চায়নাতে রয়েছে এই ধরনের ল্যান্ডফর্ম, ঠিক আছে। বা চায়নাতে এগুলো অন্য যেরকম চায়নাতে এগুলোকে কি বলে, চায়নাতে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখতে ল্যান্ডফর্ম গুলো এক হলেও কিন্তু তার টার্ম আলাদা আলাদা, তো সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম যে চায়নাতে কি বলছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে কি বলছে, ঠিক আছে। তো ক্রাস্ট টোপোগ্রাফিতে যে সমস্ত ইরোশনাল ল্যান্ডফর্ম থাকে সেগুলো যেরকম ইম্পর্টেন্ট, তার পাশাপাশি যে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম থাকে, ওকে, যেগুলো যেরকম হচ্ছে যে আমরা যেরকম হচ্ছে এগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমরা পড়েছিলাম না, যে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, এখানে আরো অনেকগুলো আমরা পাশাপাশি দেখেছিলাম, যদি আমরা এগুলোকে একটু জুম করতে পারতাম তাহলে আই থিঙ্ক নাও তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লো স্টোন, তারপরে এখানে যে সোডা স্ট্র, ঠিক আছে। তারপরে তো এই জিনিসগুলো আমাদের এরপরেও আরো রয়েছে এখানে, এটা হচ্ছে হেলিকটাইটস, হেলিকমাইটস, ওকে। তারপরে হচ্ছে যে পিলার, এটা হচ্ছে সোডা স্ট্র, এটা হচ্ছে পিলারের ছবি, ওকে, সরি পিলার না কলম, এখানে এটা কলমের ছবি, ওকে। এটা হচ্ছে সোডা স্ট্র,
এটা হচ্ছে কাটাইন্স, ঠিক আছে, এটা হচ্ছে কেপিরালস, যে ছোট ছোট বলের মতো তৈরি হয়, এগুলো এগুলো কালারফুল হলে সেগুলোকে কি বলে। তো প্রচুর কিছু আছে, এগুলো আমরা নোটে আমরা দেখেছি। তারই একটা সামারাইজেশন কপি আমরা দেখতে পাচ্ছি, ক্রাস্ট ল্যান্ডফর্ম। সো নেক্সট আমরা দেখছি সাইকেল অফ ইরোশন থেকে কি কি আসতে পারে সেটা আমরা দেখে নিই। ওকে, ওকে, সো সাইকেল অফ ইরোশন থেকে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জেমস হাটন যে যে কনসেপ্ট গুলো দিয়েছিল সেটা ইম্পর্টেন্ট এগুলো। তারপরে ইউনিমরফিটিজম মিন্স কি, ওকে, তারপরে সাইকেল অফ ইরোশনের ক্ষেত্রে ফার্স্ট যে থিওরি, কে কোন থিওরিটা দিয়েছিল, ওকে, তো কিরকম ভাবে সেগুলো ডেভেলপ হয়েছিল এগুলো ইম্পর্টেন্ট। এবং সাইকেল অফ ইরোশনে যে উইলিয়াম মরিস ডেভিস যে থিওরিটা দিয়েছিল সেগুলো আমাদের দেখতে হবে, প্রত্যেকটা স্টেজে কি কি তৈরি হয়েছিল, ঠিক আছে, এবং প্রত্যেকটা স্টেজে মেন ফাংশন কি ছিল। এবং পাশাপাশি যে পেইন্টেডটা ছিল, পেইন্টেডটা কিছুই না, জাস্ট আপলিফমেন্ট যখন হচ্ছে তার সাথে সাথে যে এই যে পুরো সাইকেলটা চলছে সেটাই পেইন্ট একটু ডেসক্রাইব করে বলেছিল। ওকে, তো দ্যাটস এট অল আমাদের জিওমোটোলজিতে দেখতে হবে পরীক্ষায় যাওয়ার আগে। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ ক্যান আস্ক মি। আই থিঙ্ক অনেকে লেফট করে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম একবার। সো এনি কোশ্চেন্স? হ্যালো রাজিয়া, শুভজিৎ, তনুশ্রী, এনি কোশ্চেন্স? হ্যালো, নো কোশ্চেন্স? রাজিয়া? না স্যার, ঠিক আছে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা ক্লাইমেটোলজি দেখবো, এরকম ভাবে প্রত্যেকটা ইউনিট আমরা পড়বো এবং পুরো জুলাই মাসটা জুড়ে আমরা এরকম প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করবো যে কিরকম ভাবে তোমাদেরকে প্রত্যেকটা ইউনিট পড়তে হবে। তোমাদের সামনে এক্সাম রয়েছে তো জুনের পার্সপেক্টিভে, বাট ডিসেম্বরে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, সেটা জুলাই মাসেই স্টার্ট হবে এবং সেটা হচ্ছে ইউজিসি নেট 2024 যে ডিসেম্বর সেই সেশনটাকে আমরা টার্গেট করছি, তার জন্য ব্যাচ জুলাই মাসে স্টার্ট হবে। তো যারা অ্যাডমিশন নেবে তারা ডিরেক্টলি আমায় হোয়াটসঅ্যাপে এসএমএস করো কিংবা গ্রুপে বলো, তো আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। এবং জুলাই মাসে ব্যাচ 15 থেকে 25 তারিখের মধ্যে আমরা স্টার্ট করবো। 15 তারিখে ইচ্ছা রয়েছে, বাট মেবি একটু যদি ডিলে হয় তাহলে 22-23 তারিখ করে আমরা স্টার্ট করবো। ওকে, এবং অ্যাডমিশন আমরা মেবি কয়েকদিনের মধ্যে স্টার্ট করে দেবো। হুম, হুম। স্যার, বলছিলাম একটা কোশ্চেন ছিল, জুলাই মাসের 15 তারিখ থেকে স্টার্ট করে দেবেন ডিসেম্বরের ব্যাচ স্যার? ইয়েস ইয়েস, আমরা স্টার্ট করে দেবো জুলাই মাসে 15 তারিখ থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, বিকজ ঠিক। দেখো ডিসেম্বরে যে এক্সামটা আছে সেটা এবার আগস্টের লাস্টে গিয়ে শেষ হবে এইবারের এক্সামটা। যদি এই এক্সামের আশায় বসে থাকি তাহলে ডিসেম্বরের এক্সামও অনেকের যাদের জুলাইটা ভাবছে আমাদের ঠিকঠাক প্রিপারেশন হয়নি, এবার তারা যদি ভাবে আমি জুলাইটা এক্সাম দেবো, দিয়ে দেখবো, দিয়ে আমি ডিসেম্বরে গিয়ে প্রিপারেশন করব, তো বেটার এটাই কি তোমার যদি মনে হয় যে জুলাই ডাউট থাকে যে আমার বেশি প্রিপারেশন হয়নি, সেমিস্টারে আমার প্রেসার ছিল, দেন তুমি ডিসেম্বরটাকে টার্গেট করো এবং ডিসেম্বরের জন্য ভালো করে এখন থেকে পড়ো। জুলাই গিয়ে অ্যাটেম্প দাও, পরীক্ষায় কিরকম কোশ্চেন আসছে, কিরকম ভাবে তোমাকে কম টাইমের মধ্যে অ্যান্সার করতে হবে, এটা এক্সাম হলে গিয়ে এক্সপিরিয়েন্স করো, ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার অ্যাকচুয়ালি আমাদের এক্সাম স্টার্ট হবে তো ওই জন্য, আমাদের এক্সাম এখনো হয়নি। হুম হুম হুম, বাট অ্যাকচুয়ালি কি না আমাদের কাছে যত ক্লাস হয়ে যায় আমাদের ক্লাস রেকর্ডিং আমাদের থাকে, যে আগের বছর যা ক্লাস হয়েছে মানে এখনো পর্যন্ত ওর ব্যাচ চলছে, পুরো ইয়ারের আমাদের ক্লাস রেকর্ডিং আমাদের কাছে আছে, তারও অ্যাক্সেস তোমাদেরকে দেওয়া হবে, প্লাস যে ক্লাসগুলো আমরা লাইভ নেব তারও তোমরা রেকর্ডিং পাবে। ওকে, ওকে স্যার। তো 15 তারিখ মানে আমরা অ্যাডমিশন যেটা সেটা আমরা কয়েকদিনের মধ্যে স্টার্ট করে দেব, বাট যে ক্লাস স্টার্ট হবে সেটা 15 তারিখের পরই স্টার্ট হবে, বাট অ্যাডমিশন আমরা এখনই স্টার্ট করে দেবো বিকজ অ্যাডমিশন হতে টাইম লাগে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, ক্লাস এন্ড করছি, কালকেও আমাদের ক্লাইমেটোলজি ক্লাস থাকবে। এন্ড রাজিয়া তোমার কোন ইউনিভার্সিটি? স্যার ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। ওকে, সো তোমার কোন ইয়ার মানে কোন সেমিস্টার চলছে? 4th সেমিস্টার। ওকে, সো তোমাদের যারা এই লাস্ট 4th। ওকে, তোমাদের যে ফ্রেন্ডরা থাকছে তাদেরকেও বলতে পারো যে আমাদের 1 মান্থের একটা ক্লাস চলছে যেটা অ্যাবসলিউটলি ফ্রি, তো যেন সবাই জয়েন করে তোমাদের যত ফ্রেন্ড থাকছে, এবং আমরা ডিসেম্বরেরও যে ক্লাস সেটা আমরা জুলাই লাস্ট উইক থেকে আমরা স্টার্ট করে দেবো, তো সেটাও আমাদের চলবে, ঠিক আছে। ওকে ওকে স্যার। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। কারোর কোনো কোশ্চেন্স নেই? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও ক্লাস এন্ড করছি, কারোর কোনো